যারা ভিজুয়ালি মানে যেটা দেখেনি বা ইয়ে করেনি, আমি বলছি না যে আমরা সবকিছু দেখেছি। তাদের তাদের যুক্তি কিরকম হয় জানিস, মানে সে যত বড়ই পণ্ডিত হোক, সিদ্ধ কেউ, তোর একটাই ধরনের যুক্তি হয়। সেটা হচ্ছে যে তুই মানে এরকম বলবে আর কি, যে তুই তো আল্পস পর্বতও দেখিসনি, তুই তো প্রক্সিমা সেন্ট্রাইও দেখিসনি, তুই তো মিল্কি ওয়ের বাইরের গ্যালাক্সিও দেখিসনি, তুই তো বুঝিস তো, কিন্তু সেগুলো তো আছে। এই ধরনের একটা আর্গুমেন্ট হয় যে তুই তো অনেক কিছুই দেখিসনি, তাহলে কি সেগুলো বিশ্বাস করবি না? কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি তো নর্থ পোলও দেখিনি, সাউথ পোলও দেখিনি, তুই এটা মানিস তো যে একটা দিক ওপর দিয়ে, এটা ওপর পৃথিবীর আমরা এরকম যদি আঁকি, ওপর ইয়েটা সুমেরু, এটা কুমেরু, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, বা এখানে একটা মাঝামাঝি একটা দাগ টানলে সেটা ইকুইলেট্রিয়াল, মানে যেটা তো কেউই দেখতে পারবে না, কারণ এটা ইমাজিনারি। আর ওটাও দেখিনি, তাহলে তাহলে ওটা বিশ্বাস করে না, এটা কোনো লজিক হলো? কিন্তু তুই 100% শিওর যে প্রচুর প্রচুর লোক দেখেছে, এবং তোকে যদি একটা প্লেটা, এটা আমি বলছি না, এটা জাভেদ আখতারও বলে, বাট জাভেদ আখতারের কথায় কোয়াটাই কারণে, ও তো মানে এই বিষয়ে কোনো পণ্ডিত লোক কিছু নয়। তো যাই হোক, মানে আমি বলছি এরকম তুলে নিয়ে এরকম, মানে সে যদি মেরুর ওখানে গিয়ে তুই 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 আজকে যাস, তুই আন্টার্কটিকাও দেখতে পারবি, ওখানে পেঙ্গুইনও দেখতে পারবি, ওখানে আছে, এবং লোকে বড়টা ভিডিও আছে, দেখতে পাওয়া যায়। এবং সেই পেঙ্গুইনকে এখানে নিয়ে এসে মানে কোনো একটা কৃত্রিম ভাবে করে বাঁচিয়ে রাখলে তুই দেখতে পাবি যে হ্যাঁ, পেঙ্গুইন ওখানে থাকে। পেঙ্গুইন আর ইউনিকর্ন এক না, পেঙ্গুইন পেঙ্গুইন তো আছে। এবার তো এদের লজিকটাই ওই ধরনের যে মানে দেখতে পাচ্ছ না মানে যে নেই, এরকম নয়। কিভাবে প্রমাণ করে তাদের তাদের লজিকটা কেন, সেটা পাওয়ার জন্য বার্ট্রান্ড রাসেলস একটা এক্সাম্পল দিয়েছিল, যে তোর মানে ধরেন একটা টি পট, চায়ের একটা পট, সেটা মহাকাশে বহু দূরে, মানে তো পৃথিবী থেকে অবজারভেবল নয়, কারণ টি পটের সাইজ এমন। তুই তো বৃহস্পতি মঙ্গল এগুলো বা এইসব দমুক তমুক শনি বৃহস্পতি এগুলো টেলিস্কোপে দেখতে পাচ্ছিস, কারণ ওগুলো বিরাট হিউজ, যত দূরেই থাকে ওটা হিউজ, সেই জন্য দেখতে পাচ্ছিস। বাট ওরকম দূরে যদি পৃথিবীর থেকে অনেক দূরে, মানে ইভেন স্পেস স্টেশন গুলো ছাড়িয়ে অনেকটা দূরে যদি একটা মানে টিপট ঘুরতে থাকে পৃথিবীর চারপাশে, তুই কি দেখতে পাবি টিপটটাকে? দেখতে পাবি না। এই টেলিস্কোপ লাগালেও দেখতে পাবি, মানে ই করতে পারবি না ওটাকে। এবার যারা অদৃষ্ট বিষয় হয়, তাদের ব্যাপারটা হচ্ছে যে মানে ও টিপটটা তুমি তো দেখতে পাচ্ছ না, কোনোভাবেই দেখতে পাচ্ছ না, তার মানে কি ও টিপটটা নেই? টিপটটা তো আছে। বুঝলি তো, টিপটের থিওরি যেটা, সে মিলার থিওরিতে সব মানে কাউন্টার হয়, আর কোনো কিছুতে কাউন্টার করতে পারে না। যেটা তুই দেখিস নি, করিস নি। সায়েন্স সায়েন্স আজকে তো অনেক দূরে এগিয়ে গেছে, তো তোর ওরকম সেই আমাদের বেদে লেখা ছিল, হতে পারে। বেদ কেন, তো যে কোনো কিছুতে 1000 বছর আগে লেখা থাকতে পারে। বহুত কিছু যেগুলো হারিয়ে গেছে। আম, শুধু আমাদের ইন্ডাস ভ্যালি কেন, আরো সিন্ধু সভ্যতা ছাড়াও রয়েছে তোর আহ, মিশরের সভ্যতা অত্যন্ত পুরনো। জানিস পিরামিড তো কত, মানে প্রায় আজ থেকে 4000 বছর আগে, 3500 4000 বছর আগেকার পিরামিডও দাঁড়িয়ে আছে। আহ তারপরে তো হিয়েরোগ্লিফিক যে লিপিগুলো আমরা দেখতে পাই, সেগুলো দাঁড়িয়ে আছে। মেসোপটেমিয়া প্রচন্ড মানে ওল্ডেস্ট বলা হয়ে থাকে। ইন্ডিয়ানরা বলে আমাদেরটা ওল্ডেস্ট, ওটা ওরা ওদেরটা ওল্ডেস্ট বলে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলে ওটা ওল্ডেস্ট। যাই হোক, যেগুলো বেঁচে আছে এখনো, তো প্রচুর অ্যাজটেক বা তো যথেষ্ট পুরনো। মায়ান সিভিলাইজেশন, ইনকা সিভিলাইজেশন, এগুলো যাই হোক, চাইনিজ সিভিলাইজেশন তো আছে। মানে সেখানে অনেক কিছু ছিল যেগুলো হারিয়ে গেছে সময়ের সাথে সাথে, আমরা এই করিনি, ছিল নিশ্চয়ই, মানে এরকম তো না যে মানুষ হাজার হাজার বছর ধরে এরকম পৌঁছলো, এটা না। কিছু হারিয়ে গেছে, আবার নতুন করে ইয়ে হচ্ছে, ঠিক আছে। বাট আজকে আমাদের সায়েন্স অনেক দূর পৌঁছে গেছে, এই হয়ে গেছে, তো বর্তমানে বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি। তুই তুই মানুষকে এটা কেন বলতে হয় বলতো, যে আমাদের আমাদের ইয়েতে ওটা ছিল, বা আমাদের মানে আজকে যেটা বলছে সেটা আমাদের আমাদের গ্রন্থে বলা ছিল, কেন বলতে হয়? এই জন্যই বলতে হয় যে মানে আমরা যেটা প্রচার করছি সেটা সেটা ব্যাকডেটেড হয়ে যায়নি, এটা এটা রেলিভেন্ট আছে, এখনো প্রাসঙ্গিক আছে, এটা ব্যাকডেটেড হয়ে যায়নি। সেটা কনভিন্স করার জন্য মানুষকে বলতে হয় যে না না, এটা কি আরে এটা এটার জন্য নোবেল প্রাইজ পেলো, এটা তো ছিল আমাদের আমাদের টেক্সটেই ছিল, কি দরকার? সেটা 4000 বছর আগেই জানা কি হচ্ছে, মানে মানে এবছরই জানা, আলটিমেটলি হচ্ছে ওটা ডিসকভার্ড হয়েছে, তুই ওটা জানতে পেরেছিস, ঠিক আছে।
তো যেটা তুই দেখতে পাচ্ছিস যে এই লোকটা আবিষ্কার করেছে, তুই তাকে অ্যাকনলেজ না করে বলছিস আমাদের 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 5,000 বছর আগে যেটা যেটা তুই নিজেও দেখিস নি টেক্সটটা সেটাতে ছিল, তাহলে কি লাভ হবে? মানে মানে যদি থেকেও থাকে কি হবে? যেই টেক্সটটা তুই নিজেও পড়িস নি, যারা বলে না যে মানে আমাদের আমাদের অমুক অত হাজার বছর আগে অমুকের টেক্সটে অমুক ছিল, সে নিজেও জানে না। তাকে জিজ্ঞেস কর কোন শ্লোকে লেখা ছিল, কি ছিল, কোনটা দেখাও তো, সে বলতে পারবে না। সে শুধু ধরে নিয়েছে যে সব আমাদের বেদে অমুকের মধ্যে রয়েছে, না অমুকের বই থেকে আমি দেখেছি ওখানে লেখা ছিল যে ছিল। And মানে নেই। বিমান আমাদের আগে ছিল, পুষ্প বিমান। তো তাহলে রাইট ব্রাদার্স এর কোনো ক্রেডিট নেই, রাইট ব্রাদার্স এর কোনো ক্রেডিট নেই। প্লেন তো এই কিছুদিন আগে 1900 সামথিং এ তৈরি করলো, 1910 নাকি সামথিং রাইট ব্রাদার্স তৈরি করলো। প্লেন তো আমাদের আমাদের ছিল, বিমান ছিল আমাদের একদম, মানে বিমানে করে, পুষ্প বিমানে করে সব উঠতো অ্যানসেন্ট। কোনো লজিক নেই এগুলো, কোনো জোর করে রেলিভেন্ট থাকা, যেটা যেটা শুধু হিন্দু ধর্ম না, সব ধর্মের ইয়েটাই করছে, ঠিকাদাররাই করছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওখানে পুরো মানে অ্যাকচুয়ালি এমন একটা রেনেসা এসেছিল যে ওটা ভেঙে চুরে দিয়েছে, সেই জন্য ইয়ে করতে পারে না, মানে যে কিন্তু ওখানেও ক্যাথলিক চার্চ ফার্চ প্রচুর রকমের ইয়ে করেছে, জর্দানো ব্রুনোকে পুরো জ্যান্ত পুড়িয়েছে, কারণ ও লজিক্যাল কথাবার্তা বলতো, কাউন্টার করতো, ওকে জ্যান্ত জ্যান্ত পাবলিকের সামনে এক্সিকিউট করছে, পাবলিক কিছু করতে পারেনি, জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। গ্যালিলিওর কি অবস্থা ছিল তুই জানিস, ঠিক আছে? গ্যালিলিওর সঙ্গে যেটা করেছে মানে আজ থেকে বোধহয় 20-25 বছর আগে বা এরকম একটা কিছু, 30 বছর আগে হচ্ছে মানে চার্চের পোপ ক্ষমা চেয়েছে। সেটা ক্ষমা না, ক্ষমা করেছে, গ্যালিলিওকে ক্ষমা করে দিয়েছে, মানে যার ক্ষমা চাওয়ার কথা সে ক্ষমা করছে, যে না আমাদের এগেইনস্টে বলেছিল কিন্তু ক্ষমা করে দিলাম, মানে হু কেয়ার্স? বুদ্ধিজম এখনো সার্ভাইভ করছে বা লোকের ইন্টারেস্ট এই জন্য নিচ্ছে কারণ বুদ্ধিজমে কোনো বুলশিট নেই, দেয়ার ইজ নো বুলশিট, কারণ ওটা রিলিজিয়ানই নয়, দ্যাট ইজ নট কোনো রিলিজিয়ানই নয়, ওটা ওটা একটা মানে কি বলবো, ওটা ওটা একটা জীবন দর্শন বলা যায় অ্যাট ম্যাক্স। পরে ওটাকে রিলিজিয়ান বানিয়েছে, বুদ্ধ তো নিজেকে গডও বলেনি, ওকে গড বানিয়ে দিয়েছে, মানে তার ইয়েটা বেঁচে থাকার জন্য যে একটা ফিগার লাগবে, তো নাহলে মানুষকে একটা ফিগার লাগে, বুঝিস? যদি বলিস, তুই বলিস না যে একটা মানে একটা দেখতে পাওয়া যায় না, একটা কিছু নয় অমুক তমুক, বা অ্যাটলিস্ট মানে একটা কিছু বলতে হবে যে এইটা একটা টার্ম দিয়ে করতে হবে, যে এই জিনিসটাকে পুজো করতে হবে, না হলে কোনো মানুষ ইন্টারেস্টেড হবে না, বুঝিস তো? মানে ইভেন মানে যারা যারা মানে ওই ওই সবাই বিশ্বাসই করে না, মূর্তি পুজো করে না, তারাও মেনে নিচ্ছে যে ওই আল্লাহ বলে একটা জিনিস আছে, ওরকম গড, হ্যাঁ আছে, এবং তার এরকম মেসেঞ্জার ছিল, তার মাধ্যমে আমরা এরকম পেয়েছি, মানে না কিছু একটা, কোনো একটা কিছুতে বিশ্বাস তোমায় করতেই হবে। তো মানে এটা পুরো একটা কম্পালশন যে একটা বিশ্বাস করতেই হবে, এই জিনিসটা একটা জিনিস আছেই। সায়েন্স যতই বলে দিক, যে লজিক দিয়ে দিক না কেন, গাছের গাছের মধ্যে দিয়ে নিচ থেকে এরকম রসের উৎস তমুক তমুক উঠছে, পাতা পাতাতে পৌঁছচ্ছে, সেখানে ফুল ফল গজাচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, বলে দিচ্ছে যে এটা এটা এইভাবে হচ্ছে, এবং সেটা প্রমাণও করে দেবে, তাও বলবে যে না, গাছটা গজাচ্ছে তার পিছনে নিশ্চয়ই একটা ডিভাইন ইন্টারভেনশন আছে, বাইরের থেকে কেউ দেখছেই, কেউ একটা করছেই, চালাচ্ছেই, মানে লাগবেই একটা লোককে চালানোর জন্য, সবকিছু নিজের থেকে প্রকৃতির নিয়মে হচ্ছে, তাও লাগবে একটা জিনিস, কিছু একটা, মানে না প্রকৃতির নিয়মটা কেউ একটা সেট করেছে, মানে যদি মেনেও না সায়েন্স পড়ে যে প্রকৃতির নিয়মে চলছে, স্টিল তাকে মানে এটা মানতে হবে যে একটা কেউ রয়েছে যে প্রকৃতির নিয়মটা সেট করে দিয়েছে, হ্যাঁ, এবং সে চাইলে প্রকৃতির নিয়মটাকে চেঞ্জও করে দেবে। সে যদি মনে করে যে কাল থেকে সূর্যটা মানে সরি পৃথিবীটা উল্টো দিকে রোটেট করবে, তো সে চাইলে করতেই পারে, কিন্তু সে চাইছে এইভাবে ঘুরবে, সেই জন্য ঘুরছে। কেন কেন এইভাবে ঘুরছে, কেন এতদিন লাগছে, সেটাও সায়েন্স জানে আরামসে, অনেক বছর আগে থেকে জানে, স্টিল তাকে মানতেই হবে যে একটা লোক আছে বা একটা কিছু একটা আছে, উৎস বা কিছু এনার্জি, যে যা বলুক না কেন, সে এটাকে এরকম ভাবেই সেট করেছে, ফ্যাক্টরি রিসেট করে রেখে দিয়েছে, এবং সেই জন্য এটা হয়েছে। বিগ ব্যাংটাকে এখন ইউটিলাইজ করে, বিগ ব্যাং এর আগে তো আমরা জানি না বিগ ব্যাং এর আগে কি ছিল বা ইউনিভার্সটা কি হবে, হ্যাঁ, যেহেতু আগে পরেরটা আমরা জানি না, বিগ ব্যাং থেকে আমরা এক্সপ্লেন করছি, সেই জন্য লোকে বিগ ব্যাং এর আগে পৌঁছে যায়, মানে যারা এডুকেটেড, তারা বলবে যে তাহলে বিগ ব্যাং এর আগে কি ছিল, না বিগ ব্যাং এর আগে এরকম ছিল, না কি না এরকম বিষ্ণু একটা প্রশ্বাস নিঃশ্বাস ফেলছে, এরকম একটা, বুঝছিস, একটা এক্সেল করছে, নিঃশ্বাস ফেলছে, যে এক একটা এক্সেল করার সাথে সাথে একটা করে বেবি ইউনিভার্স তৈরি হচ্ছে, ঠিক আছে, বাবল ইউনিভার্স, ঠিক আছে, আবার যখন সে ইনহেল করে নিচ্ছে তখন সেই ইউনিভার্সটা মানে সাক করে নিচ্ছে, আবার নাকের মধ্যে চলে যাচ্ছে, ইউনিভার্স ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, রিয়েলি। এভাবে মাল্টিভার্স থিওরিও তৈরি করেছে, তুই জানিস না এটা, বা হয়তো শুনেছিস, যে
মানে বারবার করে মানে সেই প্রত্যেকটা ইনার এক্সেল করছে, আর এক একটা করে বাবল ইউনিভার্সের জন্ম হচ্ছে, এবং এক একটা বাবল ইউনিভার্সের হচ্ছে মানে ব্রহ্মা, বিষ্ণু মহেশ্বর, সরি ব্রহ্মা রয়েছে, ব্রহ্মা যে মানে চালায় এক একটা ইউনিভার্সকে। তাহলে ওই জন্য ওই ইউনিভার্সটার যত আয়ু সেটা হচ্ছে ব্রহ্মার আয়ু, এক একটা ব্রহ্মযুগ, বুঝলি, একটা ব্রহ্মার আয়ু ওটা। এই ধরনের ভাবে উল্টো পাল্টা করে মানে সিউডো সায়েন্স, দিস ইজ সিউডো সায়েন্স, দিস ইজ বুলশিট, দিস ইজ সিউডো সায়েন্স। যে একদম ছাড়ছে, এরকম একটা ইউনিভার্স তৈরি হচ্ছে, আবার টেনে নিচ্ছে, ট্রাকের মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, কত কিছু বলে এটাকে মানে ওয়ান ওয়ান মানে আমরা তো যা দেখছি, মানে যদি তুই সবকিছু দেখেও পেলিস, সেটা বাইরেটাকে এক্সপ্লেন করার জন্য বলবো এটা তো কিছুই না, এটা 1/4। এটা ফিজিক্যাল ওয়ার্ল্ড বা ফিজিক্যাল রিয়াম হচ্ছে মানে 1/4 ভৌতিক জগৎ, তার বাইরে আধ্যাত্মিক জগৎ 1/3 চতুর্থাংশ সেটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড রিয়াম, বা হচ্ছে মানে আদি আধ্যাত্মিক জগৎ, ঠিক আছে। হ্যাঁ, সেইখানে রয়েছে বৈকুণ্ঠ লোক, সেই বৈকুণ্ঠ লোকের মধ্যে রয়েছে বিষ্ণু বিরাজ করছে। হ্যাঁ, বিষ্ণু সব গড, মানে পুরোকে ইনডাইরেক্টলি বলে দিল যে সায়েন্স কোনোদিন পৌঁছতেই পারবে না ওখানে যেখানে বিষ্ণু আছে, বলে দিল। মানে অ্যাকচুয়ালি তুই কোনোদিন পাবিও না, কিন্তু তুই সেই এবং সেটা সেটা মানে কোনোদিন এক্সপ্লোর করতে পারবি না, কিন্তু তুই তাও তোকে মানতেই হবে যে ওটা আছে, বুঝলিস তো। মানে ওটা রেস্ট্রিক্ট করে দিল যে ভৌতিক ওয়ার্ল্ডের মধ্যে তো নেই। আর সায়েন্স যেটুকু করে তার তার বিচরণ ভৌতিক জগতের মধ্যে, তার বিচরণ হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে, কারণ এম্পেরিক্যাল এভিডেন্স বা হচ্ছে মানে যেটা দেখতে পায় বা যেটা যেটা অবজারভেশনের মাধ্যমে যেটা মানে যেটা প্রমাণ করা যায় সেটাই সায়েন্স মানে। ফলে সায়েন্স কোনোদিনই পৌঁছতে পারবে না যেখানে রয়েছে গড। অবস্থাটা ভাব, মানে সে মেনেই নিচ্ছে যে আমরা সায়েন্সকে বিট করতে পারবো না। অলরেডি অলরেডি রিলিজিয়ান অলরেডি হেরে বসে আছে সায়েন্সের কাছে, ঠিক আছে। মানে সে যেহেতু হেরে গেছে সেটা অস্বীকার করবে না, বলছি না সায়েন্সের যতটুকু দৌড় আছে তার বাইরে আছে ওটা, ঠিক আছে। মানে যে অ্যাকচুয়ালি কোনোদিন আমরা পৌঁছাতে পারবো না, কেউই না, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়বস্তু। ফলে ওটা এটা কোনো এটা আর্গুমেন্টের কোনো জায়গা নেই, আর্গুমেন্টের ব্যাপারই নেই, কোনো লজিক নেই, ঠিক আছে। তো যে মানে না সে জানে কেন মানে না, ঠিক আছে। আমি ভগৎ সিং এর কথা বলেছিলাম তোকে, ভগৎ সিং হচ্ছে মানে ওয়াই এম অ্যাথিস্ট, খুব ছোট্ট বই, পাতলা বই, তুই অডিও বুকও পেয়ে যাবি, শুনে নিতে পারিস। ভগৎ সিং এত কিছু বলে না, ভগৎ সিং ঠিক আছে, ভগৎ সিং অন্য ধরনের লজিক টজিক দেয়, বাট স্টিল ভ্যালিড। যে জানে যে ভগৎ সিং কেউ কিন্তু কিছু বলে না, কারণ ভগৎ সিং দেশ, যারা যারা হিন্দুত্ববাদী তাদের মধ্যে আবার দেশপ্রেম ব্যাপারটাও রয়েছে, প্রমাণ করতে হবে, কারণ ভারত পাকিস্তান রয়েছে, কিন্তু ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ রয়েছে। ফলে আমি যারা হিন্দুত্ববাদী তারাই সব থেকে বড় প্যাট্রিয়ট, সেই জন্য ভগৎ সিংকে কিছু বলা যাবে না। ভগৎ সিং যদি অ্যাথেস্ট হয়ে থাকে হয়েছে, ওনার ব্যাপার, ওনার ব্যাপার, উনি অ্যাথেইস্ট হয়েছেন, ওনার ব্যাপার, ওনার চয়েস। আমার চয়েস আমি বিশ্বাস করব, কিন্তু ভগৎ সিং দেশের জন্য প্রাণ দিয়েছে, ঠিক আছে, এইটা মেন কথা। তখন কিন্তু ভগৎ সিং কেন নিজেকে অ্যাথেইস্ট বলছে সেটা কোনো বিষয় না, কিন্তু ভগৎ সিং এই জন্যই অ্যাথেইস্ট বলছে নিজেকে, কারণ ভগৎ সিং হচ্ছে মনে, আর ভগৎ সিং ওই জন্যই প্রাণ দিতে পেরেছে কারণ ভগৎ সিং অত্যন্ত নিজের আইডিওলজি নিয়ে অত্যন্ত মানে কি বলবো স্ট্রং, বা স্ট্রং বলবো না, মানে উনি উনি ওনার আইডিওলজিতে কনভিন্সড পুরোপুরি, বা উনি কেন কেন এটা বিশ্বাস করেন সেটা তিনি ওইটুকু পাতলা বই না, হাজারটা বই লিখে দিতে পারতো যে কেন, ঠিক আছে। তো ওই জন্য অ্যাথিস্ট আগে ব্যাপারটা উল্টো ছিল, একটা মানুষ জন্ম থেকে বাই নেচার তার অ্যাথিস্টই হওয়ার কথা। একটা বাচ্চা কি জানে কোনো গড আছে বা অমুক কিছু আছে, একটা বাচ্চাকে জোর করে শেখাচ্ছে যে ওর মুখে দেখো এই মূর্তিটা দেখো, এইটা হচ্ছে গড তোমার, এইটাকে তুমি পুজো করবে। তুমি বাচ্চা না, তুমি পড়াশোনা করে তোমার হাতে করি হয়েছে, তুমি এটা সরস্বতী ঠাকুর, তুমি এটা পুজো করবে, ঠিক আছে। একে পুজো করবে, বলবে দাও আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, মুখ দাও, তাহলে তোমাকে জ্ঞান দেবে। তুই যদি ওটা না বলে দিস বাচ্চাটাকে তুই একটা কোথাও একটা ছেড়ে রেখে দে, তো বাচ্চাটা নিজের থেকে ওটা তৈরি করবে না। এই জন্য রিলিজন তো সময় সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। মিডল ইস্টে একটা সময় তো হচ্ছে মানে তোর এ তো যেসব তো কিছু ছিল না। মিডল ইস্টে কি ইসলাম ছিল না। গ্রিস বা হচ্ছে রোমে তো তখন কিছু ছিল না, ওরা পলিথেইজম ছিল, ওখানে তো অনেকগুলো পুজো, ঠাকুরকে পুজো করতো ওরা। ওখানে তো ক্রিশ্চিয়ানিটি ছিল না, ক্রিশ্চিয়ানিটি পরে স্প্রেড হয়েছে কনভার্সনের মাধ্যমে, দিয়ে পুরনো রিলিজিয়ন হারিয়ে গেছে। পার্সিয়াতে তো ইসলাম ছিল না, পার্সিয়ানরা তো অন্য কিছু পুজো করতো, এখন পার্সিরা যেটা করে সেটা সেটা ছিল। তাহলে আহুরা মাজদা ছেড়ে দিয়ে হঠাৎ করে আল্লাহ কেন হয়ে গেল? আর যদি যদি তুই মেনেও থাকিস সব 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 কামাল বাদ দে, ওগুলো নিয়ে আমি বলছি না।
বহুত কিছু আছে, মানে কত ধরনের গডকে কত কিছু ধরে, কেউ কেউ বলে পুরো ইউনিভার্সের প্রত্যেকটা এলিমেন্ট সবকিছু গড। প্যানথেইজম, প্যানিনথেইজম, কত কিছু আছে এক্সপ্লেন করো ইয়ের মতো। হ্যাঁ, ইভেন মোনাডের কথা যখন বলতো, মোনাড এবং মোনাড কত ধরনের মোনাডের মধ্যেও কিন্তু মানে মোনাড দিয়ে গডকে ইয়ে করা হতো। যখন অ্যাটম ছিল না, মলিকুল ছিল না, তখন মোনাড কথা বল। তিনটে তো লোক, মানে অ্যাকচুয়ালি তোর যদি ওই র্যাশনালিজমের সময়কার, ওই সময়কার যদি তুই র্যাশনালিস্টদের যুগের তিনটে বড় ফিলোসফার বলিস যদি ওয়েস্টার্ন, একটা হচ্ছে তোর রেনে ডেকার্ট, আরেকটা হচ্ছে তোর তোর স্পিনোজা, আরেকটা হচ্ছে লিবনিজ। যে লিবনিজের মানে আমরা কথা বলি ক্যালকুলাসের ক্ষেত্রে, লিবনিজের কথা বলি, নিউটন এবং লিবনিজের কথা, সে লিবনিজ। তিন রকমের থিওরি, বাট মোনাডকে তখন গড মানতো ওরা। স্পিনোজা প্যানথেইজমের কথা বলেছে, যে পুরো একদম মানে সে পুরো ইউনিভার্সের সবকিছুর মধ্যে গড বলে। তো কেউ আজকের দিনে বহুত কিছু বলে লোকে, মানে যারা এই সাদগুরু কথা শুনবি দেখবি তারা বল, ও ভালো ইংলিশ বলতে পারে এবং কি বলে, সব ভালো ইংলিশ বলে এবং বলে যে ডাইমেনশন, এনার্জি, তারপরে তোর কি বলে ওরকম ধরনের মানে ভেগ কিছু টার্ম, সাইন্টিফিক টার্ম, যেগুলোকে ইউজ করে দেয়। ঠিক আছে, এরকম করে মানে অমুক ডাইমেনশনের মধ্যে গড রয়েছে, দেয়ার আর হায়ার ডাইমেনশনস হুইচ উই ক্যানট পারসিভ। হ্যাঁ, উই ক্যান অনলি পারসিভ 3 ডাইমেনশনস, এক্স ওয়াই জেড। ঠিক আছে, তুই এরকম কথা বলে এক্স ওয়াই জেড, ফোর্থটা যে টাইম সেটা বাদ দিতে, ওগুলো বাদ দিতে। হ্যাঁ, there are higher dimensions also. Science has discovered recently. Science have discovered there are many dimensions, higher dimensions which we cannot perceive, and God resides there. এরকম একটা কিছু বলে দিল, আরে বাপ রে বাপ, বিরাট বলে দিচ্ছে, ডাইমেনশন, হায়ার ডাইমেনশনে গড আছে। ভেরি ইজি। তুই চাইলে, মানে আমাদের এত বোকা ইয়ের মানুষ না, তুই চাইলে একটা মানে তুই যদি একটা এডুকেটেড ছেলে যদি কালকে মনে করে, সে চাইলে একটা সাদগুরুর জায়গা নিয়ে নিতে পারে। ঠিক আছে, সাদগুরুরা কখনো দেখবি না, ওরা সব মানে এরা কখনো কোনো মানে ভ্যালিড বা ইয়ের লোকের সাথে কোনো আর্গুমেন্টে যায় না। জাভেদ আক্তার যে অ্যাকচুয়ালি কোনো সায়েন্সের সঙ্গে কোনো রিলেশনই নেই, লোকটার রাইটার, সায়েন্সের সঙ্গে কোনো রিলেশনই নেই। তুই সায়েন্টিস্ট তো বাদই দে, গুলি মার। তার সে পুরো একদম মানে ইয়ে করে দিয়েছিল, মানে ধুতি ভিজিয়ে দিয়েছিল। একটা ইয়েতে বসেছিল, সাদগুরু শুধু বসে বসে এই যে হাসে, ওই রকম হাসছে। কিছু কি বলবে, কারণ যেটা তুই দেখিসনি সেটাকে তুই এক্সপ্লেন করতে গেলে সেটা লজিক তোর বুলশিটই হবে। যেটা এক্সিস্টেন্স নিয়ে কোনো ইয়েই নেই, মানে সেটাকে তুই এক্সপ্লেন করতে গেলে দ্যাট ইজ বুলশিট, ইটস সেলফ বুলশিট। এটাকে কোনো এক্সপ্লেন করার কোনো প্রশ্নই নেই, জায়গাই নেই এটা এক্সপ্লেন করার। ঠিক আছে, ইভেন তুই ভেবে দেখলে তোর দরকারও পড়ে না। ঠিক আছে, হ্যাঁ, মানুষ যখন একটুখানি মানসিক দিক থেকে দুর্বল হয়ে যায় বা খুব খারাপ সময় চলে, তখন সে ঠাকুর ডাকে বা ই করে, সে করে, সেটাই হচ্ছে। তার মানে মানুষের দুর্বলতা থেকে ঈশ্বরের জন্ম হয়। আমরাই জন্ম দিই, কিন্তু আমরা জন্মটা কেন দিই না, দেবতার জন্ম গল্পটা যেমন সুরিবরাম চক্রবর্তীর আছে, সত্যি কথা। মানুষ মানে লেখক ওটা স্যাটারিক্যালি বলেছে, বাট এটা সত্যি। লেখক কখনোই মানতো না, কিন্তু যে পাথরটা তুলে ওখানে রেখে দিচ্ছে, ও নিজে জানে যে রাস্তার পাশে পাথর ছিল, ওটা শিব হয়ে গেছে এখন। কিন্তু সেই শিবের কাছে সে মাথাটা এই জন্য ঠুকিয়েছে, কারণ হচ্ছে মানে সে তার তখন ওই মানে ওই ওলা ওটা বা কিছু একটা হয়েছিল আর কি, মানে যেটা তখনকার দিনে দুরারোগ্য ছিল। সে জানে আমাকে বাঁচালে এখন মানে কিছু একটা করতে হবে, মানে বাঁচতে তো চায়, তার ভেতর থেকে বাঁচার ইচ্ছা আছে। একটা মানুষের যদি মনের মধ্যে ফিয়ার না থাকে না, সে যদি মনে করে, মানে ধরেন যে মানুষটা ফিয়ার নেই কোনো, মরলে মরবো, সবচেয়ে বড় ফিয়ার তো মরার থেকে বড় ফিয়ার কিছু নেই লাইফে। আলটিমেট ফিয়ার ওটাই, মরা। কারণ তুই জানিস তুই নশ্বর, মানে সরি নশ্বর, তুই 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 ইয়ে নয়, মানে তুই ইনডেস্ট্রাক্টেবল কিছু নেই এই পুরো ইউনিভার্সে। সবকিছু একটা সময় সবকিছু ক্ষয় হবে, সবকিছু ডিস্ট্রয়েড হয়ে যাবে, সাইকেল চলতে থাকে। তাহলে তুই ডিস্ট্রয়েড যখন হয়ে যাবি, তাহলে তাহলে সেটা যদি তুই অ্যাকসেপ্ট করে নিতে পারিস, এবং তুই যদি জানিস আমি কালকে বেরোবো আমাকে বাজ পড়লে মরে যাবো, আমার মরা করে ভয় নেই, তোর কাউকে ডাকারই দরকার নেই, গুলি মার, বাজ পড়বে মরে যাবো, একটা গাড়ি এসে মেরে দেবে মরে যাবো। ওটা তো তোর হাতেই নেই। ডু ইউ বিলিভ ইন ডেস্টিনি? না, সেটা আমি কোনো মানে স্পিরিচুয়াল টার্মে বা ইয়েতে কিছু এক্সপ্লেন করতে চাই না। হ্যাঁ, অনেক কিছু থাকে যেটা হচ্ছে মানে আমাদের ফ্রি উইল থাকে না। আমরা বলি না ফিলোসফিতে ফ্রি উইল আমাদের সবকিছুর মধ্যে থাকে না, যে মানে সবকিছু আমাদের কনস্ট্যান্ট আছে, কিছু আমাদের কিছু কনস্ট্যান্ট আছে, মানে
মানে আমি যেটা আমার নিয়ন্ত্রণে পুরো পুরো ইউনিভার্স চলছে এটা নয়। সেই জন্য লোকে গড ফড বলতে শুরু করে যে না, যেহেতু আমি সবকিছু ডিসাইড করতে পারছি না, আমার আমার ইচ্ছা ছাড়া আমার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু হয়ে যাচ্ছে, তো এই জন্য গড গড করছে। আর গড যদি থেকে থাকে তাহলে এত এত খারাপ সাপোর্টিং, এত কিছু খারাপ কিছু কেন মানে ঘটতে কেন দিচ্ছে, যদি তার নিয়ন্ত্রণে সবকিছু থেকে থাকে? সেটা এক্সপ্লেন করার কোনো দরকারই নেই। বন্যা কেন হয়ে যাচ্ছে, মহামারী কেন হচ্ছে, মানুষ কেন মরে যাচ্ছে, এমন কেন সবকিছু ডিস্ট্রয় কেন হয়ে যাচ্ছে, খুন কেন হচ্ছে, রেপ কেন হচ্ছে, এই কেন হচ্ছে? তার মানে গড চাইছে, গড কোন একটা সেটাও জাস্টিফাই করবি যে গড গড সবকিছু জানে, সব গড কিছু সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, অথচ একটা মানুষকে খুন হতে দিচ্ছে, ইনোসেন্ট মানুষকে রেপ হতে দিচ্ছে, একটা মানুষকে অমুক হতে দিচ্ছে, মানে হতে সে তো টলারেট করছে, ওটা তো দেখছে ওখান থেকে উপর থেকে, যদি তুই মেনেই থাকিস। কেন হতে দিচ্ছে? তার মানে স্যাডিস্ট। তো অ্যাকচুয়ালি তুই গডের এক্সিস্টেন্স প্রমাণ করা মানে তুই গডকে স্যাডিস্টিক প্রমাণ করছিস। মানে তুই যদি মেনে নিস যে গড আছে, তার মানে তুই গডকে স্যাডিস্টিক প্রমাণ করছিস, মানে হচ্ছে যেরকম যেটাকে সাইকোপ্যাথ বলে। গড ইজ আ সাইকোপ্যাথ। ইফ ইউ বিলিভ ইন গড, গড ইজ আ সাইকোপ্যাথ। সোজা কথা, ইফ ইউ বিলিভ ইন গড, দেন গড ইজ আ সাইকোপ্যাথ। এবং গড গড হচ্ছে মানে স্যাডিস্টিক নেচার। গড গড মানুষের সাফারিং দেখতে পছন্দ করে। প্রচুর ইনোসেন্ট মানুষ যে সারা সারা জীবন অনেক কিছু ভালো কাজ করে, অনেক কিছু করে, কিন্তু সেও সাফার করছে, কারণ হচ্ছে সেটাকে এক্সপ্লেন করার জন্য কর্মা। কারণ সে বলতে পারবে না যে এই লোকটা ভালো মানুষ, সে জনৈক ভদ্র ভদ্র মানুষ, সে বলতে পারবে না যে এই লোকটা ভালো খারাপ কাজ করে। এই জন্মে কোনো খারাপ কাজ করছে প্রমাণ করতে পারবে না। সেই জন্য বলছে আগের জন্মে সে একটা কিছু অমুক কিছু একটা ছিল, সে অত্যন্ত মানে হিংস্র একটা মানুষ ছিল, সে খারাপ কিছু করেছিল, সেই জন্য এটা করছে। মানে এই লাইফের তার মানে সাফারিংসে কোনো লজিক দিতে পারছে না, তাহলে গডকে স্যাডিস্টিক মেনে নিতে হবে। সেই জন্য সে বলছে যে তার আগের জন্মে সে নিশ্চয়ই খারাপ ছিল, এই জন্য পুনর্জন্মটাকে আনতে হয়েছে। তো পুনর্জন্মের সূত্র হচ্ছে এইটা। পুনর্জন্ম এই জন্য এসছে কারণ হচ্ছে সে এই জন্মে কোনো খারাপ কাজ করেনি এবং সে ভালো লোক, কিন্তু সে সাফার করছে। কিন্তু সেটা যদি বলতে হয় তাহলে বলতে হয় যে গড মানুষের খারাপ চায়, তাহলে বলতে হবে না, সে আগের জন্মে নিশ্চয়ই খারাপ কিছু করেছিল, সেই জন্য গড এই জন্মে পানিশমেন্ট দিচ্ছে। কিরকম বুলশিট বুঝতে পারছিস তুই? একটা লোকে যদি বোঝার ক্ষমতা মানে সত্যি মানে সে কনভিন্সড হওয়ার মতো লোক হয়, তাকে ইজিলি অ্যাথিস্ট বানিয়ে দেওয়া যায়। ইভেন দাসপ্রুক জরাথুস্ট্র বলে একটা ইয়ে রয়েছে, ফ্রেডরিক নিচ্ছে, যেখানে হচ্ছে জরাথুস্ট্র বলে একটা মানে ওই জরাথুস্ট্র নয়, ঠিক আছে, জোরাস্ট্রিয়ানদের ওই না, জরাথুস্ট্র একজন আর কি মানে দেখাচ্ছে মানে একজন ওই অনেক মঙ্ক থাকে তো, যারা হচ্ছে মানে নিজেদের ইয়েতে মানে একদম আইসোলেটেড হয়ে যায়, পাহাড়ের চূড়াতে গিয়ে ধ্যান ফ্যান করে সেখানে নিজের মানে আত্ম উপলব্ধি ইয়ে করে এনলাইটেন্ড হয়ে যায়। বাট এনলাইটেন্ড হয়ে গিয়ে সে নিজের মতো ঘুরে বেড়ায়, মানুষের মধ্যে আসে না। কিন্তু ওই লোকটা এবার ডিসেন্ট করছে, মানে সে ওপর থেকে নিচে নামছে, মানে সেটাও একটা সিম্বলিক যে সে একদম চূড়াতে ছিল, মানে অ্যাকচুয়ালি সে ওখানে ওখানে গিয়ে সে এনলাইটেন্ড হচ্ছে, বোধিলাভ করে, যাই বল, সে ওখানে রয়েছে। মানে সে এখন জীবনে সবকিছু পুরো একদম পুরো চোখের সামনে পুরোটা ওয়ার্ডটা খুলে গেছে তার কাছে। হ্যাঁ, এখন সে তাকে নিচে নামতে হচ্ছে, মানে যেখানে মানুষ সাধারণ মানে চার চার পাঁচটা মানুষ থাকে সেখানে সে নেমে আসছে। আস্তে আস্তে সে আরেকজন ওল্ড ম্যানের সঙ্গে দেখা হয়েছে, তার সঙ্গে কনভারসেশন হচ্ছে, এই করতে 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 তো সে যখন একদম নিচে নেমে আসে, সেখানে সে মানুষের মধ্যে গিয়ে তখন তার মানুষের আচরণ দেখে সে মানে তার মধ্যে যেই ধরনের চিন্তা ভাবনা গুলো আসে এবং তাদের সাথে যে কনভারসেশন হয়, সেটার মাধ্যমে দাসপ্রুক জরাথুস্ট্র মানে বইটা চলতে চলতে থাকে। এবং সেখানে ওই সুপার উবারম্যানস বা হচ্ছে ওভারম্যান যেটাকে বলা থাকে, বা সুপারম্যান অনেকে বলে থাকে, সুপারম্যান ক্যারেক্টারটা ওখান থেকে এসছে। সুপারম্যান আমরা বলে থাকি যেটা এক্সট্রা অর্ডিনারি, সেটা ওখান থেকে এসছে, যতটা মিস ইন্টারপ্রেট করা। বাট যাই হোক, উবারম্যানস মানে সেও বলছে যে একটা মানুষের উত্তরণের জায়গা দেখাচ্ছে স্পিরিচুয়ালি। উত্তরণ মানে উত্তরণের কথা অনেকেই বলেছে, কিন্তু এই ধরনের না যে মানে তোকে একটা কিছু বিশ্বাস করে উত্তরণ হতে হবে, এটা নয়। দিস ভেরি রং, দিস ভেরি রং। মানুষের উত্তরণে অনেক জায়গা আছে, মানে এরকম নয় যে মানে তোকে ফিজিক্যালি স্পিরিচুয়ালি বা মাইন্ডের দিক থেকে উত্তরণে অনেক জায়গা আছে তোর, কিন্তু সেটা সেটা তোর এইভাবে নয়, এটা তোকে আরো রেস্ট্রিক্ট করে দিচ্ছে। মানুষ গডকে কখন বিশ্বাস করে জানিস? যখন মানুষের লাইফের মধ্যে একটা মানে সেই মানে আমার খারাপ সময় মানুষের মধ্যে এক্সিস্টেন্সিয়াল একটা অ্যাংস্ট, একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, একটা মানে ওটা ইটসেলফ এটা আসে, ঠিক আছে, এইটা হচ্ছে ন্যাচারাল। গডটা ন্যাচারাল নয়, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস যেটা বা এক্সিস্টেন্সিয়াল অ্যাংস্ট যেটা, সেটা ন্যাচারাল। যে মানুষের যখন সবকিছু খারাপ হচ্ছে লাইফে এবং অত্যন্ত একটা ডিভাস্টেটিং কিছু একটা ঘটে গেল লাইফে, সে তখন তার ন্যাচারাল প্রবৃত্তি হওয়া উচিত যে সে কিছুতে বিশ্বাসই করবে না।
তার সে বিশ্বাসই করবে না, এইটা তার ন্যাচারাল প্রবৃত্তি। যে বিশ্বাস না করাটা তার ন্যাচারাল প্রবৃত্তি, বিশ্বাস করাটা তার ন্যাচারাল প্রবৃত্তি নয়, বরং বিশ্বাস উঠে যাবে। এবার যদি বিশ্বাস উঠে যায় তখন কি হয়, মানে ইউজুয়ালি হচ্ছে মানুষের মানে যে মানুষ মানে ইউজুয়ালি হচ্ছে যে মানুষরা সুইসাইড করছে বা হচ্ছে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে মেজরিটি, হ্যাঁ, তারা অ্যাকচুয়ালি কেন করছে? কারণ তাদের সবকিছুর থেকে আস্থা উঠে গেছে, সে সে আর মানে সে সেই জন্য বাঁচতে চাইছে না, তাই না? সে যদি এরকম ভেবে নিত যে না না আমার যতই খারাপ হোক না কেন এটা গড চাইছে অমুক কিছু, তাহলে সে বেঁচে যেত। সেই জন্য ওটাও এক ধরনের সুইসাইডই, বাট দ্যাট ইজ ফিলোসফিক্যাল সুইসাইড, দ্যাট ইজ নট ফিজিক্যাল সুইসাইড। তাহলে ফিজিক্যাল সুইসাইড না করে তুই আরেক ধরনের সুইসাইড করছিস, দ্যাট ইজ ফিলোসফিক্যাল সুইসাইড। ফেথ, তুই একটা ফেথকে আঁকড়ে ধরে তুই প্রাণ তো দিলি না, বাট তুই একটা ফেথকে আঁকড়ে ধরে তুই ওটাও একটা ঝাঁপই দিলি, তুই একটা সুইসাইড করলি। এবার তুই ওটা থেকে আর বেরোতে পারবি না। দাঁড়া, তুমি বন্ধ করে, একটা কথা বলছি, ইম্পর্টেন্ট কথা বলছি, তুমি এসে বন্ধ করে দেবো, আমি বন্ধ করে দেবো। তো এটা অ্যালবেয়ার কামুর একটা বই আছে, দ্য মিথ অফ সিসিফাস, ওটা পাতলা বই, চাইলে পড়তে পারিস। দ্য মিথ অফ সিসিফাস। সিসিফাস হচ্ছে একজন গ্রিক মাইথোলজির ক্যারেক্টার, ঠিক আছে? সিসিফাস সিসিফাস একটা বোল্ড, সিসিফাস হচ্ছে মানে ভালো লোক ছিল না, মানে অনেক খারাপ কি অনেক কিছু করে টোরে ছিল, যাই হোক। তো সে মৃত্যুকে ফাঁকি দিয়েছিল, যেমন জমালয় জীবন্ত মানুষ আমরা এরকম একটা মজার ইয়ে দেখি, সেরকম মজার নয় বাট মাইথোলজিক্যাল ইয়ে রয়েছে। সে গডকে যখন ওদের মানে ওকে যখন নিতে এসছে মানে উপরে যাওয়ার জন্য, তখন সে ফাঁকি দিয়েছিল, ঠিক আছে? তো সেটা পানিশমেন্টে গড ওকে মানে টিল ডেথ বা টিল ইটার্নিটি মানে চিরকাল, মানে একদম মানে ইটার্নিটি মানে তো শেষ অবধি, সে একটা বোল্ডারকে মানে রোল করতে 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 পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে, কিন্তু কখনোই পাহাড়ের চূড়ায় ওটা দাঁড় করাতে পারবে না, আবার বোল্ডারটা গড়াতে গড়াতে নিচে আসবে, আবার তুলবে। তো এটা ওর ডেস্টিনি, যে ও ওটাকে বারবার করে তুলবে, আবার পড়ে যাবে। ও নিজেও জেনে গেছে, বারবার করে ওঠাচ্ছে কিন্তু কিছুতেই হচ্ছে না, এটাই ওর পানিশমেন্ট। কিন্তু ইউ মাস্ট বিলিভ সিসিফাস টু বি হ্যাপি, ইউ মাস্ট বিলিভ সিসিফাস টু বি হ্যাপি। সিসিফাস কি মানে তোকে এটা মোটিভেশন, যে তুই জানিস যে তুই বারবার উঠবি, বারবার পড়বি, স্টিল এইটা হচ্ছে অ্যাকচুয়াল তোর মানে সুইসাইড করার থেকে মানে তোকে ফিজিক্যাল সুইসাইডও করতে হবে না, তোকে ফিলোসফিক্যাল সুইসাইডও করতে হবে না। যে এই সুইসাইডটা তুই করে বসে আছিস ফিলোসফিক্যাল সুইসাইড, তুই হয়তো নিজে প্রাণ দিচ্ছিস না, তুই ভাবছিস তুই খুব ভালো আছিস, ওটা বিশ্বাস কর, তুই ফিলোসফিক্যাল সুইসাইড করেছিস। দুটোর কোনোটাই তোকে করতে হবে না যদি তুই ডেস্টিনিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে হচ্ছে তোর সিসিফাস। জানে যে আমাকে টিল ইটারনিটি এটা করতে হবে, কিন্তু সিসিফাস হ্যাপি। এটা দিস ইজ ভেরি ডিফিকাল্ট, বাট এটা যে করতে পারে তার লাইফে কোনো সাফারিং নেই। লাভ প্যাশন রিভল্ট করতে হবে, রিভল্ট। দিস ইজ স্টোরি অফ সিসিফাস। তো এটা তো কোনো ফেথ দরকার নেই, কোনো কিছু বিশ্বাস করার দরকার নেই, কোনো গড দরকার নেই, কিচ্ছু দরকার নেই। ইভেন তুই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস থেকেও উঠতে পারবি, আরামসে উঠতে পারবি। প্রত্যেকের রাস্তা অন্য রয়েছে, কারণ নিচ্ছে তো নাইহিলিজমের ছিল, যে একমাত্র লোক যে গডকে মেরে দিয়েছিল, এবার গড ইজ ডেড বলে দিয়েছে, এবার সেটাকে এখনকার লোকরা অনেক রকম ভাবে এক্সপ্লেন করে, যে গডে বিশ্বাস করে সে গড ইজ ডেডটাকে সব পৃথিবীর সব থেকে মিস ইন্টারপ্রিটেড ফিলোসফার হচ্ছে নিচ্ছে, কারণ সবথেকে হার্শ। অ্যাডলফ হিটলারও হিউজ ফ্যান নিচ্ছে, কিন্তু অ্যাডলফ হিটলার এতগুলো মানুষকে মেরেছে যেহেতু নিচ্ছের ইয়েতে বিশ্বাস করে, সেই জন্য আজকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে নিচ্ছে কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে। কিন্তু নিচ্ছেকে অ্যাডলফ হিটলার নিশ্চয়ই বুঝতে পারেনি। ও প্রথম গড ইজ ডেড যদি ইয়েতে বলেনি, জরাথুস্ট্রতে বলেনি, ও গে সায়েন্সে বলেছিল, বলেছে, আর ইয়েতে বলো মানে গুড অ্যান্ড দ্য ইভিল সেখানেও বলেছে। তো নয়, এটা নয়। ইভেন ওর উবারমেন্সের যেটা কথা বলছেন, এটা ইয়েরও অরবিন্দরও রয়েছে, অরবিন্দ ঘোষেরও রয়েছে, সুপারম্যানের কথা বলেছে এক ধরনের, মানে সুপারম্যান টার্মটা হয়তো ইউজ করেছে কিনা জানি না, ইংলিশে ওটাই বলা হয়, বাট ওটা অন্য ধরনের, ওটা মানে তোর ফিলোসফিক্যাল একটা উত্তরণের ব্যাপার, কিন্তু সেটা নয়। ও দেখাচ্ছে যে আমাদের মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অ্যাকচুয়ালি বা পুরো মানে 4-5টা ইয়ের মতো নয়।
মেজরিটি মানুষ হচ্ছে যারা হচ্ছে শিপ মেন্টালিটি। শিপ মেন্টালিটি শিপ মেন্টালিটি মানে হচ্ছে মানে ভেড়া ভেড়কি চাল আর বলে ইয়ে বলে না বাঘ টাইগার, জঙ্গলে রাজ করে কে? টাইগার রাজ করে বা হচ্ছে লায়ন রাজ করে। ভেড়া তো হচ্ছে বলি হয়। তো সেই জন্য ভেড়া ভেড়কি চাল বা ইয়ে যেটা শিপ মেন্টালিটি হচ্ছে স্লেভ মেন্টালিটি। আর মাস্টার মেন্টালিটি হচ্ছে যেটা যেটা বাঘ সিংহ যেটা হয় বা হাতির যেটা একদম রয়্যাল, দ্যাট ইজ মানে ওটা একটাই থাকে একটা জঙ্গলে। বাঘ কখনো হাজারটা থাকে না। বাঘ একটা জঙ্গলে একটাই বাঘ থাকতে পারে। দরকার হলে দুটো বাঘের মধ্যে যদি ক্ল্যাশ হয়, একটা বাঘ দুর্বল হবে, তাকে বের করে দেবে, দিয়ে একটাই বাঘ রাজ করবে। বাকি অ্যানিমাল প্রচুর ঘুরে বেড়াবে, ওদেরকে ওই শিকার করবে ধরবে। বাঘ একটাই থাকে জঙ্গলে, একটাই বাঘ থাকে। ফলে মাস্টার মেন্টালিটি একটাই লোক হতে পারে, বা মানে হাতে গোনা কয়েকটা লোক হতে পারে। বাকি স্লেভ মেন্টালিটি তারা হচ্ছে স্ট্রম্যান। স্ট্রম্যান স্ট্রম্যান আর্গুমেন্ট বলেন, একটা একটা মানে তোর ফলস একটা মানে কোনো একটা ফিগারকে দাঁড় করিয়ে দিয়ে তাকে অ্যাটাক করছিস। স্ট্রম্যান ফল আর্গুমেন্ট বা স্ট্রম্যান যেটা ফলিসিগুলো লজিক্যাল পলিসিগুলোর মধ্যে স্ট্রম্যান আর্গুমেন্ট, যে একটা তুই যেহেতু তুই ডাইরেক্ট ওটাকে ঘন্টাতে পারছিস না, তুই একটা অন্য কিছু একটা স্ট্রম্যান অর্থাৎ একটা দুর্বল একটা কিছু ফিগারকে দাঁড় করিয়ে দিচ্ছিস, তাকে তুই অ্যাটাক করছিস। অ্যাটাক করে করে তুই সেটাকে একদম বিধ্বস্ত করে দিচ্ছিস, তারপরে প্রমাণ করছিস যে না, ওই আমার লজিকটা মানে এস্টাবলিশ করে দিয়েছি। অ্যাকচুয়ালি তুই অ্যাটাক অন্য কিছুকেই করছিস, তুই ডাইভার্ট করে দিয়ে অন্য একটা ফিগার দাঁড় করিয়ে তাকে অ্যাটাক করছিস। মেজরিটি লোক যখন লজিক ইয়ে করতে পারে না, মানে আর্গুমেন্টে পারে না, তখন সে একটা স্ট্রম্যান আর্গুমেন্ট শুরু করে। সে একটা ডাইভার্ট করে দিয়ে একটা এমন কিছুকে দাঁড় করিয়ে দেয় যেটা যেটা ও ও ও আলোচনা করতে চায়, তাকে অ্যাটাক করে বিধ্বস্ত করে দেয়। তো সেরকম তো স্ট্র হচ্ছে ভেসে যায়, নদীর জলের স্রোতে ভেসে যায়। যারা স্রোতে গা ভাসিয়ে দেয়, দ্যাট ইজ স্ট্রম্যান মেন্টালিটি বা স্লেভ মেন্টালিটি। আর যে স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে, দ্যাট ইজ হচ্ছে মাস্টার মেন্টালিটি। তো তারাই ওভারম্যান, তারাই সুপারম্যান। তো তিন চারটে লোকের কথা বলছে যারা হিস্ট্রিকে পুরো বদলে দিচ্ছে, যার মধ্যে হচ্ছে তোর চার্লস ডারউইন বল, সিগমন্ড ফ্রয়েড বল, বা হচ্ছে তোর আরেকটা কার কথা যেন বলেছিলাম ভুলে গেছি, দস্তভস্কি না দস্তভস্কি কারো একটা কথা বলেছিলাম, আমার এক্সাক্ট মনে নেই। এই দুটো তো বলেই ছিল এরকম। দিজ আর মাস্টার মেন্টালিটি, মানে দিজ আর উপারমেন্টস, যেটা চার পাঁচটা নেই। কিন্তু ও ইভলিউশনের কথা বলে এক্সাম্পল দিচ্ছে যে মানে প্রচুর মানুষ ছিল, যখন ঝড় একটা মানে পৃথিবীর মধ্যে দিয়ে উপর দিয়ে একটা পুরো উত্তাল একটা সময় চলে গেল, মানে সেই আইসেজ নয়, মানে যাই বলে গেল ঝড় টড় এসব অনেক কিছু গেছে, তার মধ্যে থেকে কিছু মানুষ থাকবে যারা হচ্ছে মানে গাছের মানে ওই গুহার মধ্যে লুকিয়ে থেকে গেছিল। গুহার ভেতরে যারা ওই পা বাঁধা গুহার মধ্যে ওটার স্টোরি আলাদা আছে, ওটা বলছি না। কেভ ম্যানের একটা ইয়ে রয়েছে মোটা অ্যানশিয়েন্ট ইয়েতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ওটার কথা বাদ দে। তারা 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 শুধু তারা পিছনে আলোটা দেখতে পেতো না, তাদের মুখটা ঘোরানো ছিল হচ্ছে দেওয়ালের দিকে। বাইরে থেকে আলো আসতো, সে রিফ্লেকশন দেখতে পেতো। এবং দেয়ালে বিভিন্ন আশপাশ দিয়ে যা কিছু ঘুরে যেত, সেই ওগুলো সব দেখে ওরা ছায়াগুলো দেখে স্টোরি বানাতো বাইরের সম্বন্ধে। কারণ তাদের তাদের ওয়ার্ল্ডটা ছিল ঘোরানো হচ্ছে মানে কেভের বাইরে ভেতরের দিকের দেওয়ালটাতে। তাদের বাইরে থেকে যে আলো আসছে সে কোনোদিন দেখেইনি। তাদের মধ্যে থেকে একটা লোক বোধহয় ছাড়া পেয়ে বেরোবে, যাই বাদ দে। এবার সে যখন বাইরের আলোটা দেখে এসে ওখানে এসে তাদের সঙ্গে বলবে, তখন ভেতরের লোকরা বিশ্বাসই করবে না। কারণ তাদের পুরো এতদিনের যা ধারণা পুরোটা ভেঙে যাবে, পুরো ডিস্ট্রয়েড হয়ে যাবে। যে আমি এতদিন ধরে কি ভাবছিলাম, আমাদের জেনারেশনের পর জেনারেশন এই গ্রেভের ভেতরে আমরা তো ছায়া দেখে এত কিছু বিশ্বাস করেছি। ও বাইরে গিয়ে মানে যেটা বলছে সেটা তার কাছে আজগুবি মনে হবে, তাকেই পাগল বলবে। মানে যে বাইরে থেকে দেখে এসে বলছে, অ্যাকচুয়াল সে ওয়ার্ল্ডটা সে দেখেছে, দেখে এসে যে বলছে তাকে পাগল বলবে। কারণ তাদের তাদের এতদিনের ধারণা তাহলে ভেঙে যাবে। তারা এতদিন ধরে যা ভাবছে পুরোটাই মিথ হয়ে যাবে, পুরোটাই ভুল হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে, এবং সেটা হতে দেবে না। তাহলে ওকেই পাগল বানিয়ে দেবে, বলে না এই পাগল, কারণ এ এ যেটা বলছে সেটা আমাদের সাথে মিলছে না। তো এটা নিয়ে হচ্ছে মানে ইয়ে রয়েছে একটা, কাফকা না কার ছিল, কাফকা বা দস্তয়েভস্কি, আমার এক্সাক্ট মনে নেই ওটা আমার কার লেখা ছিল, বাট দাও। তো যে যে দেখছেন দাঁড়া খালি এটা কেন ঠিক মিউজিক রাখতে হবে।
হুম, থট টু বি ইনসেন দ্য আলেকজান্ডার। এক্সাক্ট কোডটাই বলেছি যাতে ভুল না হয়। হ্যাঁ, যে all and those who were seen dancing in the dancing thought to be insane, those who were seen dancing thought to be insane by those who could not hear the music। মানে একটা লোক নিজের মনে ধরে নিয়ে রাস্তায় যদি নাচে, কোনো মিউজিক না শুনতে পাচ্ছে, যেটা আজকের দিনে খুব কমন হয়ে গেছে রিল বানানোর যুগে, যে কিসে নাচছে তুই বুঝতে পারছিস না, হঠাৎ করে ওরকম মানে পাছা দুলিয়ে হাত পা ছুঁড়ে টুড়ে করে নাচ শুরু করে দিচ্ছে। এটা খুব নর্মাল হয়ে গেছে রিলের যুগে। বাট ইন জেনারেল একটা লোক যদি কোনো কোনো কিছু ছাড়া এমনি নাচতে শুরু করে রাস্তার মাঝখানে, তাকে পাগল বলা হবে, তাই তো? বলছে দোজ হু ওয়ার সিন ডান্সিং, যারা নাচ করছে তাদেরকে দেখে লোকে ওয়ার থট টু বি ইনসেন, সবাই ইনসেন বাজে, পাগল বাজে, বাই দোজ হু কুড নট হিয়ার দ্য মিউজিক, যারা মিউজিকটা শুনতে পায়নি। একটা মিউজিক বাজছে, তার কানে একটা মিউজিক বাজছে বলেই সে নাচছে, না এমনি এমনি কারো নাচবে, সেটা পাগল নাকি? বাট দে ওয়ার থট টু বি ইনসেন বাই দোজ হু কুড নট হিয়ার দ্য মিউজিক, যারা মিউজিকটা শুনতে পাচ্ছে না। হ্যাঁ, তুই তোর সমভাবাপন্ন প্রচুর বেশি লোক যদি পেয়ে যাস, তাহলে বুঝবি দেয়ার ইজ সামথিং রং। তুই যদি দেখিস যে তুই প্রচুর লোকের সাথে ডিসকাস করতে পারছিস এবং তারা সবাই তোর সাথে একই সাথে সে তাল মেলাচ্ছে এবং একই জায়গায় যাচ্ছে, এনকারেজ করছে, বুঝবি যে সামথিং রং। আজ অব্দি পৃথিবীর ইতিহাসে আজ অব্দি মানুষ মানে মাস মাস কোনোদিন ঠিক হয়নি, সবাই ঠিক, এটা দিস নট পসিবল। সিম্পল জিনিস, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা হতে কত বছর লেগেছে। এটা এস্টাবলিশ হতে কত বছর লেগেছে? বহুত সময় লেগেছে। কিন্তু তোর জন্মের পরেই যখন তোকে দেখিয়ে দিচ্ছে যে এই জিনিসটা, যেটা তুই দেখিস নি, এই জিনিসটাকে পুজো করবে, এটা সবকিছু চালাচ্ছে, এটাই করছে, তুই তুই ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট করে নিস, তুই ভাবিসই না, দের ইজ নো সেকেন্ড থট, তুই ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট করে নিস। যেটা হচ্ছে সমস্যা। আরো অনেক কিছু বলা যায়, সোরেন কিয়ারকেগার্ড থেকে শুরু করে ফ্রেডরিক নিটশে হয়ে জন পল সার্ত্রে, অ্যালবার্ট ক্যামু হয়ে আমার ইভেন আমাদের ইন্ডিয়া ওশো বল, ওশোকে মানে কন্ট্রোভার্সিয়াল, বাট মডার্ন ওয়ার্ল্ডে ওই সব থেকে এডুকেটেড লোক, মানে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ওর থেকে বড়, ওর থেকে এডুকেটেড লোক কেউ নেই, যারা স্পিরিচুয়াল রিয়েলমে রয়েছে সকল ইন্ডিয়া, ওর থেকে বেশি এডুকেটেড লোক কেউ নেই। 1-1.5 লাখ বই পড়ে হয়েছিল বলে, মানে যে 1-1.5 লাখ নাও পড়ে থাকে, 50,000 পড়ুক, 40,000 পড়ুক, সেটাও কেউ পড়তে পারে না। ওশো বল কি জিড্ডু কৃষ্ণমূর্তি বল, এই দুটো সব থেকে বড়। তাহলে বিবেকানন্দ ছিলই, অরবিন্দ রায় ছিল, কেউ না, এটা কেউ 4-5টা লোকের মতো চিন্তা ধারণা করে না। কিন্তু তুই মন্দির বা অমুক তমুকে যা, তুই দেখবি যেখানে ভিড় লেগে রয়েছে, মানে অ্যাকচুয়ালি মেজরিটি লোক কিন্তু ওটাতেই যাচ্ছে, আর মেজরিটি লোক যেখানে যাচ্ছে তুই সেখানে সাথে সাথে যাচ্ছিস, মানে তুই ফিলোসফিক্যাল সুইসাইড করে বসে আছিস। Two roads diverged in a wood, and I took the one less traveled by. That's why that's what made all the difference. Two roads diverged in a wood, and I took the one less traveled by. মানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে তারপরে জঙ্গলের মাঝখানে গিয়ে, the roads not taken by Robert Frost, দুটো রাস্তা ভাগ হয়ে গেছে দুদিকে, তার মধ্যে একটা রাস্তা I took the one less traveled by, মানে সবাই যে রাস্তাটা দিয়ে যায় না, যেটা দিয়ে খুব কম লোক যায়, সেই রাস্তাটা দিয়ে আমি গেছি, I took the one less traveled by, that's what made the difference, এটাই ডিফারেন্স করে দিয়েছে, এটা চিরকাল সত্য। হ্যাঁ, এবার আলটিমেটলি ফিলোসফি বিভিন্ন ফিল্ড আছে, অনেক ধরনের কিছু এক্সপ্লেন করা হয়, বাট
অন্তিম সত্য যেটা, সেটা এক্সপ্লোর করার জন্য সায়েন্সও চেষ্টা করছে, এটা ইউনিফাইড কেন ইয়ে বানানোর চেষ্টা করছে। গ্র্যাভিটি তো এখনো পর্যন্ত আমরা সত্যি কথা বলতে গেলে পুরোপুরি বুঝে উঠতে পারিনি, কিন্তু ইউনিফিকেশনের চেষ্টা কেন চলছে, যে একটা ফ্রেম বানাবো, একটা কমন একটা ফ্রেম বানাবো যেটা দিয়ে পুরো ইউনিভার্স একটা থিওরি বিল্ড করা যাবে, যে না এই এই ম্যাট্রিক্সটা এই ফ্রেমটা পুরো ইউনিভার্স কি মানে ইজ গভর্নিং ওভার অল দ্য হোল ইউনিভার্স, পুরো পুরো ইউনিভার্সকে গভর্ন করছে এইটাই। যার মানে হ্যাঁ, তার মানে আমাদের সবকিছু জানা হয়ে গেল অ্যাটলিস্ট এই দিক থেকে। সেটা চেষ্টা সায়েন্স বহুদিন ধরে করছে। স্ট্রং ফোর্স, উইক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সব কিছু করে আলটিমেটলি গ্র্যাভিটিটাকেও গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। কারণ গ্র্যাভিটি যত ধরনের ফোর্স আছে তার মধ্যে গ্র্যাভিটিটা এখনো পর্যন্ত লোকে পুরোপুরি বুঝে উঠতে পারছে না। ওটাকে যদি একবার করে এই ম্যাট্রিক্সটার মধ্যে গুঁজে দিতে পারি তাহলে হয়ে গেল। দিস ইজ থিওরি অফ এভরিথিং। সিনেমা তো হয়েছে থিওরি অফ এভরিথিং, দিস ইজ থিওরি অফ এভরিথিং। তো সায়েন্স তো ঠিক দেখাতেই চেষ্টা করছে। তুই বারবার করে 1000 বছর আগে ফিরে যাচ্ছিস কেন? সায়েন্স তো ঠিক দিকে যাচ্ছে, সায়েন্সকে থামানোর চেষ্টা কেন করছিস? সায়েন্স তো নিজের জায়গা ঠিক আছে, ঠিক তোর সামনেই যাচ্ছে, সায়েন্স কখনো পিছনে যাচ্ছে না। ইনফ্যাক্ট একটা লজিক্যাল কারণেই তুই পিছন দিকে ট্রাভেলও করতে পারিস না। মিনকাউস্কি ডায়াগ্রাম যদি আঁকিস, ড্র করিস, তুই বুঝতে পারবি তুই পিছন দিকে যেতে পারিস না। তো যাই হোক, তো সায়েন্সকে তুই রেস্ট্রিক্ট কেন করার চেষ্টা করছিস? আমি যে জিনিসটা সায়েন্স বা হচ্ছে অ্যাকচুয়ালি মানে বা যে কোনো মানে মানুষকে এক্সপ্লোর করতে, মানুষকে কোশ্চেন করতে, মানুষকে লজিক্যালি ভাবতে আটকায় এবং সে একটা কিছু কেউ একটা শিখিয়ে দিয়েছে সেটাকে বিশ্বাস করতে বাধ্য করে, আমি সেই জিনিসটা সবসময় বিরুদ্ধে। আমি জানি তোর এতটা পুরোটা শোনা সম্ভব নয়, আমি এটাকে পরে এমনি ইউটিলাইজ করবো, তোকে বলে নিলাম তুই যেটুকু শুনবি, তারপরে তোর ইয়ে করবি, কোনো ব্যাপার না। বাকিটা তুই 10 মিনিট বলেছিস, আমি তো 40 মিনিট ওপর বলে দিয়েছি। যাই হোক, আমি এটাকে পরে ইউটিলাইজ করে দেবো, মানে একটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড রেখে এটা আমি মানে কখনো যদি এই ধরনের কোনো টপিকের উপর ইউটিউব বা কোনো কিছু চ্যানেল থাকে, আমি সেখানে এটাকে বেসিক্যালি ওটাকে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা এমনি একটা কোনো ইমেজ কিছু একটা দিয়ে আমি ওটাকে দিয়ে দেবো, আমার ড্রাইভে রাখা থাকবে। কারণ সেম জিনিস নিয়ে বারবার তো বলা যায় না। তুই ইন্টারেস্টেড, তুই শুনে আবার তারপরে নিজের মতামত দিচ্ছিস দেখে আমি বললাম। আর রিচার্ড ফাইনম্যান, রিচার্ড ফাইনম্যানের একটা কোটেশন আছে বিখ্যাত, যেটা এর থেকে বড় সত্যি কিছু হতে পারে না, বাট অ্যাটলিস্ট আমার জন্য। I would rather have questions that cannot be answered. I would rather have questions that cannot be answered than answers that cannot be questioned. মানে আমি মানে এটা বাংলা করলে, ইংলিশটা বুঝে গেলে তো খুবই ভালো কথা, বাংলা করলে এক্সাক্ট ট্রান্সলেশন হবে না। I would rather have answers that cannot be questions that cannot be answered. মানে এমন কিছু কোশ্চেন আমার থাকলেও থেকে যেতে পারে, আমি যখন মারা যাচ্ছি তখন আমার প্রচুর এরকম প্রশ্ন সবারই থাকে যেগুলো হয়তো আনসার আমি পেলাম না, বাট আই এম স্যাটিসফাইড যে না ঠিক আছে, ওকে, মানে আমার লাইফটা তো মানে এন্ডলেস নয়, পারলাম না। বাট রাদার দ্যান কোশ্চেন্স দ্যাট ক্যানট বি আনসার্ড, মানে এমন কিছু আনসার্স দ্যাট ক্যানট বি কোশ্চেন, মানে কেউ আনসার আমাকে দিয়ে দিয়েছে কিন্তু আমি সেটাকে কোশ্চেন করতে পারবো না, কোশ্চেন করলেই বলছে যে মানে তুমি মানে ব্লাসফেমি। আমাদের তো ব্লাসফেমি কথাটা নেই, কিন্তু ওদের ব্লাসফেমি টার্মটাও ইউজ করা হয়, আমাদের অন্য কিছু বলে ব্লাসফেমি, ওয়েস্ট ইয়েতে অ্যাব্রাহামিক রিলিজিয়ন করতে ব্লাসফেমি। তুমি আল্লাহর বাণীকে কি করে, বা তুমি গডের ইয়েকে মানে কি করে, তুমি বাইবেলকে কি করে প্রশ্ন করতে পারো, তুমি ক্যাথলিক চার্চকে কি করে প্রশ্ন করতে পারো? তুমি ব্লাসফেমি, দিস ব্লাসফেমি। তুমি প্রশ্ন করো, তুমি কাউন্টার করার চেষ্টা করো, তুমি লজিক্যাল কিছু কথা বলো না, যেটা বলেছে ওটা অ্যাকসেপ্ট করো না, দ্যাট ইজ ব্লাসফেমি। আমার এটা পছন্দটা, কেউ কিছু বলে দিল তুই ওটা অ্যাকসেপ্ট করি। তো যে কোনো কিছু, ইভেন যদি তোকে যদি বলে না যে তোর শ্বাস প্রশ্বাস চলছে, তোকে কেউ বলে দিল শ্বাস প্রশ্বাস চলছে, তুই সেটাও বিশ্বাস করবি না, তুই নিজে শ্বাসটা ফেলে বলবি না না ওকে হ্যাঁ এটাই তো, এটা নিঃশ্বাস বলে, টানলাম এটা প্রশ্বাস বলে, তাহলে এটা এই দুটো হচ্ছে, আমি টানতে ইনহেল এক্সেল করতে পারছি তাই আমি বিশ্বাস করি। তোকে যদি বলে তুই বেঁচে আছিস, তুই কেন বিশ্বাস করিস, তোকে তো তুই কি বলবি?
তোকে যদি বলে তুই যে বেঁচে আছিস তুই এটা কেন বিশ্বাস করিস, বলি বিশ্বাস করিনি কারণ হচ্ছে আমি আমি দিব্যি দেখছি, আমি সবকিছু দেখতে পাচ্ছি আশেপাশে, আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমার আমি মানে এক্সক্রিশন হচ্ছে, আমার রেসপিরেশনও চলছে, আমার ডাইজেশন হচ্ছে, আমি খাবার খাচ্ছি সেটা ইয়ে হয়ে গিয়ে আমার পটি হচ্ছে, সবকিছু হচ্ছে, ইভেন হচ্ছে মানে আমার বডিতে যে রক্ত আছে সেটা আমার কেটে গেলে বা হচ্ছে আমি কেউ ব্লাড নিলে আমি জানি যে আমার বডিতে রক্ত রয়েছে, যা কিছু রয়েছে আমি সবকিছু দেখতে পাচ্ছি, আমার পঞ্চেন্দ্রিয় দিয়ে আমি অনুভব করছি যে আমি বেঁচে আছি, তাই না? নাকি হচ্ছে তোকে তোকে কেউ একটা কানে বলে দিচ্ছে যে তুই বেঁচে আছিস, বুঝলি, তারপরে তুই বিশ্বাস করছিস যে তুই বেঁচে আছিস, করিস না তো? তাহলে তুই অন্যের ওই কি নিয়মগুলো ব্রাহ্মণদের তৈরি, ব্রাহ্মণ্যবাদে আমি যাচ্ছি না, ওটা তো ওয়ার্স্ট কেস, ওটা তো ওয়ার্স্ট কেস, ওটা ওর থেকে কেউ কিছুই নেই আর কি, মানে যত কিছু নষ্টের গোড়ার সিস্টেম মানে আমাদের ভারতবর্ষে সেটা ওটাই ব্রাহ্মণ্যবাদ, ঠিক আছে? ইভেন ইভেন যেটা বললাম বুদ্ধিজম একমাত্র যেটাতে কোনো বুলশিট ছিল না, সেটাকে গলা গলা টিপে মেরে দিয়েছে, বুদ্ধিজম পুরো ভারতবর্ষে ছড়িয়ে গেছিল, নরসংহার হয়েছে, মানে মানে ইয়ে বুদ্ধিস্ট ভিক্ষুক যারা রয়েছে তাদেরকে হিন্দুরা যারা পুরো একদম নরসংহার করেছে, তো এটা লোকে, ইসলামটা করেছে প্রচুর নরসংহার করেছে, সারা পৃথিবীতে ইনভাইট করেছে, অনেক কিছু করেছে, আমরা ইনভাইট করিনি, কিন্তু আমরা ঘরের মধ্যেই আমরা বুদ্ধিস্ট মানে মঙ্কদেরকে মেরেছি, অন্য রিলিজনে করেছি, নিজেদের মধ্যে সেগ্রিগেশন করেছি 4টে ক্লাস, তার মধ্যে যারা নিচে রয়েছে তাদেরকে আমরা ইয়ে করেছি, এক্সপ্লয়েট করেছি, আমরা অন্যের থেকে নিজেদের নিজেদের লোককে বেশি মেরেছি, আমরা আরো বেশি পাপি আমার মনে হয়। তুই তো অনেক স্পিরিচুয়াল কথাবার্তা বলছিস, দেখ তোর, আমি তোকে ছোট করছি না বা কিছু ইয়ে করছি না, আমার বলবো কেন, আমি নিজেই তো ব্রাহ্মণ নই, তুই তো প্রামাণিক, ঠিক আছে? আমি আমি এই ধরনের টপিক তুলতে পারবো, তুই তো প্রামাণিক, বাট ধরে নে আজ থেকে যদি 100 বছর আগে বা 150 বছর আগে তুই ওই মানে তুই সিমিলার রকম মানে মন্দিরে গিয়ে পুজো করবো অমুক করবো বলতে, তোকে তোকে দিত করতে? বা তোর বাড়িতে কোনো ব্রাহ্মণ কেউ এলে তোর তোর ঘর তোর প্লেট সেম প্লেটে জল খেত, তোর ঘর থেকে জল খেত, তোর তোর সেম প্লেটে ই করতো? করতো না। ওটা তো অন্য জিনিসে চলে যাচ্ছিস, ওটা বাদই দে, মনুস্মৃতি তো বাদই দে, মনু তো যা করে দিয়ে গেছে, মনু একা নয়, অনেকেই দায়ী, বাট স্টিল ওটা বাদই দে। ওটা শ্লোকই আছে, 90th শ্লোক তুই যদি যাস মনুস্মৃতিতে 90 নম্বর, আমি বলেছি 90 নম্বর থেকে তুই দেখবি যে পুরো লিটারালি বলা আছে মাথা, একটা সমাজে মাথা হচ্ছে ব্রাহ্মণ, হাতগুলো বাহু যেটা দিয়ে কাজ করা হয় দ্যাট ইজ হচ্ছে ক্ষত্রিয়, থাই অর্থাৎ পায়ের থাই হচ্ছে তোর বৈশ্য, এবং পায়ের পাতা হচ্ছে শূদ্র, এবং সেইগুলো কোন কার কার কি রেস্ট্রিকশন আছে, কে কি করতে পারবে এটা বাদ দে, এটা হচ্ছে এটা চলে গেল তোর ইয়ে মানে ক্লাস বা কাস্ট, আমি ওটা ওটা বাদ দিলাম, শ্রেণী বাদ দিলাম, শ্রেণী ছাড়াও হচ্ছে ওখানে ওখানে মহিলারাও কি কি করতে পারবে পারবে না সেটা একদম ডিটেল দিয়ে করা আছে, মহিলারা কি বেসিক্যালি কিছুই পারবে না করতে, অর্থাৎ পৃথিবীর সব থেকে বেশি মিসোজিনিস যদি কোনো টেক্সট থেকে থাকে দ্যাট ইজ মনুস্মৃতি। আমি বলছি তুই তুই নিজে ওখানে পিডিএফ খুঁজে বার করতে পারবি, সবকিছু করতে পারবি, বাট তুই যদি ওটা বিশ্বাস না করিস, তুই অন্য কোনো তোর রিলায়েবল সোর্স খুঁজতে পারিস, লিটারালি আছে, ঠিক আছে? আজকের দিনে তোর যারা মানে একদম ইয়ে, তাদের থেকে বুদ্ধিজম তো ইয়ে ছিলই, মানে 9টা স্কুল আমাদের ফিলোসফি, ভারতবর্ষের ফিলোসফি 9টা স্কুল অফ থটস, তার মধ্যে 6টা হচ্ছে তোর অর্থোডক্স, অর্থাৎ হচ্ছে তোর আস্তিক, এবং অর্থোডক্স মানে কিন্তু ইয়ে নয়, থেইজম আর অ্যাথেইজমের সঙ্গে কোনো সম্পর্ক নেই, দের ইজ নো রিলেশন, লিটারালি দের ইজ নো রিলেশন অফ থেইজম অর অ্যাথেইজম অর গড উইথ থিওলজির সাথে কোনো সম্পর্ক নেই, আমাদের 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 বেদিক রিলিজিয়ন, আমাদের একটা বৈদিক ধর্ম, আমাদের ধর্ম গডের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমাদের ধর্ম হচ্ছে, তুই বেদের কথা বলছিস না, কথা বলে বেদ আমাদের বৈদিক ধর্ম, বেদ হচ্ছে আমাদের ধর্মের মূল, আমাদের ধর্মটা সনাতন ফনাতন কিছু নাই, নাতি কোনো সনাতন ফালতু কথা বলে যেটা আমরা চিরকাল ছিলাম ওটা বিশ্বাস করার জন্য, সনাতন নয়, আমরা হিন্দু তো অন্যরাই বিদেশিরাই দিচ্ছি, আমরা বেদিক রিলিজিয়ন, বিলিভার্স অফ বেদিক রিলিজিয়ন, যেটা আমি এখন বলতে পারি না, নট নন প্র্যাকটিসিং বেদিক বিলিভার অফ বেদিক রিলিজিয়ন, বা আমি I was born in a system where people believe in Vedic religion, which hardly people does, but আমি মেনে নিলাম, তো সেইটার মধ্যে আসে হচ্ছে তোর এইগুলো মানে 6টা স্কুল, কি কি? শূন্য, সবার আগে হচ্ছে সংখ্যা, সংখ্যা সবার আগে সংখ্যা, যেটা কপিল মুনির আশ্রম, কপিল মুনি, সংখ্যা, সংখ্যা দর্শন, ন্যায় দর্শন, সংখ্যা ন্যায় একসাথে ছিল, পরে ন্যায়টাকে আলাদা করে দেওয়া আছে, যেটা হচ্ছে তোর কনাদ, কাশ্যপ মুনি, কনাদ, এই কাশ্যপ সেই কাশ্যপ নয়, এই সপ্তঋষির কাশ্যপ নয়, এটার অন্য কাশ্যপ, কনাদ,
কণাদি প্রথম হচ্ছে মানে ওই ন্যায়ের ওখানে লজিক্যালি সব ইয়ে করতে গিয়ে ও তখন হচ্ছে অ্যাটমের একটা ইয়ে দিয়েছিল, বলিস না যে আমাদের অ্যানশিয়েন্ট ইয়েতে অনেক কিছু আছে, তার মধ্যে এটা একটা কণা। কণা প্রথম হচ্ছে পরমাণুর কনসেপ্টটা দিয়েছিল, ঠিক আছে, এটা সত্যি কথা। যে না ওকে মানে ওই তোর ওই গ্রামের মধ্যে বেরিয়েছে, বেরিয়ে সেখানে হচ্ছে তোর ওই চাল ফাল সবাই দান করছে, ওই করতে করতে ওর ওভারলোড হয়ে গেছে, তুই পড়ে গেছে চাল চাল মানে লোকজন চাল ওগুলো তুলতে শুরু করেছে, করতে শুরু করেছে, ও নিজেও শুরু করে দিচ্ছে। এবার সবাই ভাবছে যে কাশ্যপ মুনি মানে কণাদ নিজের থেকে চাল তুলছে এরকম করে, মানে তখন ওর লজ্জা পেয়ে গেছে, কি ব্যাপার, ও কত চালই তো ওয়েস্ট হয়, ও তুলছে কেন? তখন ও বলছে যে একটা চালেরও অনেক দাম আছে, কারণ এক একটা চাল জুড়ে জুড়ে এতগুলো চাল হয়। এবার এইটা বলার পরে ও যখন ফিরে এসছে, ও বাড়িতে উঠে ভাবছে, ভাবতে ভাবতে তখন ওর হঠাৎ করে মাথায় স্ট্রাইক করছে, হ্যাঁ তাই তো, যে একটা চাল দিয়ে যদি এতগুলো চাল হয়ে যেতে পারে বা বিন্দু বিন্দু যদি সমুদ্র হতে পারে, তাহলে একটা চালকে আমরা যদি ভাঙতে শুরু করি, ভাঙতে 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 একটা সময় তো একটা মানে এমন একটা পার্টিকেল বা এমন কিছু আসবে যেটার পরে আর ভাঙা যাবে না। তো সেখানে অনুপরমাণু কনসেপ্টটা ও নিয়ে এসেছিল। বাদ দে তো, ন্যায় শূন্য ন্যায়। তারপরে আসে হচ্ছে তোর বৈশেষিকা। বৈশেষিকা শূন্য, সরি সরি আমি ভুল বললাম, শূন্য বলছি, সংখ্যা যোগ যোগ, সরি সংখ্যার যোগ একসাথে ছিল, যেটা হচ্ছে আমার পতঞ্জলি মুনি, কপিল মুনি, পতঞ্জলি মুনি, ঠিক আছে। সংখ্যা যোগ, যোগ আর যোগ যেটা আমি যোগা বলে থাকি, যোগা একটা আলাদা পুরো একদম, ওটা দর্শন, ওটা আলাদা। তো যোগ, যোগের পরে হচ্ছে তো ন্যায়, ন্যায় তারপরে বৈশেষিকা, ঠিক আছে। ন্যায় বৈশেষিকা, তারপরে হচ্ছে তোর মীমাংসা, পূর্ব মীমাংসা, পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা দুটো ভাগ আছে, বাট পূর্ব মীমাংসা বা মীমাংসা যেটা বলে থাকি। তারপরে হচ্ছে তোর বেদান্ত, সিক্সথ হচ্ছে বেদান্ত। এবার বেদান্তর মধ্যে প্রচুর ভাগ রয়েছে, দ্যাট ইজ হচ্ছে যেটা আমাদের সবার প্রথম শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য, আদিগুরু শঙ্করাচার্য বলে থাকিস, শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ত অর্থাৎ ব্রহ্ম সত্য জগন মিথ্যা, জীব ব্রহ্মণ, ব্রহ্মণ নাই পড়া, ঠিক আছে। সরি ব্রহ্মাণ্ড বলে বলছি, জীব ব্রহ্মাই বা না পড়া, অর্থাৎ ব্রহ্মই একমাত্র সত্য, ব্রহ্ম সত্যা জগন মিথ্যা বা জগৎ মিথ্যা, মানে ব্রহ্মই সত্য, আলটিমেট ট্রুথ, আলটিমেট অন্তিম সত্য যেটা হচ্ছে ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্মণ ব্রহ্মই বা না পড়া, অর্থাৎ জীব এবং ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য নেই, না পড়া কোনো পার্থক্য নেই। দিস ইজ অদ্বৈত বেদান্ত, অর্থাৎ একটাই সত্যতে, আলটিমেট ট্রুথে বিশ্বাস করছে, দ্যাট ইজ ব্রহ্ম, অর্থাৎ এটা পুরোপুরি স্পিরিচুয়াল। এখানে কোনো মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডটাকে ওরা গ্রাহ্য করছে না। দিস ইজ অদ্বৈত বেদান্ত। এবার তারপরে আসে শুদ্ধ অদ্বৈত বেদান্ত, বিশিষ্ট অদ্বৈত বেদান্ত, তারপরে দ্বৈত বেদান্ত, অর্থাৎ যেটা দুটোতেই ডুয়ালিজম, অর্থাৎ দুটোতেই বিশ্বাস করছে, মানে দুটোতেই বিশ্বাস করছে। তারপরে হচ্ছে তোর সব পরপর আসে এরকম, বল্লভাচার্য, মাধবাচার্য, নিম্বার্ক, এরকম সব পরপর আসে। কোনটা কে ওটা তুই দেখে নিতে পারিস, আমার মাঝে মাঝে গুলিয়ে যায় ওটা। ওটা তো ইম্পর্টেন্ট না, কি বলছে সেটা ইম্পর্টেন্ট। তো সিমিলার এই অদ্বৈত বেদান্ত বা এইগুলোর কথা, যে দ্বৈত বেদান্তের কথাগুলো আমরা বলে থাকি, সিমিলার ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমাদের বাউলের ফিলোসফিতেও আছে। বলে না বাড়ির কাছে আশিনগর বা এরকম কোন বলে থাকে, জীব এবং জীবাত্মা পরমাত্মার কথা বলে থাকে। তো বেসিক্যালি ওই ব্রহ্মের কথা বলছে, পরমাত্মা হচ্ছে ব্রহ্ম, জীবাত্মা হচ্ছে এই যে মেটেরিয়ালিস্টিক, যে মানে ফিজিক্যাল ওয়ার্ল্ড বা ফিজিক্যাল যে বডি, এটা আমাদের এই দুটোর মধ্যে মানে ইয়ের কথা, মানে সংযোগের কথা বলা হয়। তো সেই জন্য বলে যাচ্ছে মানে আমরা ব্রহ্মকে কখনোই উপলব্ধি কেন করতে পারবো না, না ব্রহ্ম কে উপলব্ধি করতে, পুরো ওয়ার্ল্ডটা মায়ায় ঘেরা, মায়ায় আচ্ছন্ন, বা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি ইলিউশন। মায়া হচ্ছে ইলিউশন, মানে ধরে না একটা ঘর, অন্ধকার ঘর, যেটা এক্সাম্পল থাকে, অন্ধকার ঘর, তার মধ্যে একটা দড়ি পড়ে আছে, তুই অন্ধকার ঘরের মধ্যে যদি বাইরে থেকে একটা ছোট্ট আলো, একটা মানে মৃদু আলো আসে, তুই হট করে দড়িটাকে মানে বুঝলে, বা তোর পায়ে টাচ হয়ে গেলে তুই ওটা সাপই ভাববি, ধরে দেখতেই পাচ্ছিস না, পায়ে টাচ হলে তুই সাপ ভাববি, ভয় খেয়ে যাবি। বাট যেই তোর ঘরটা আলোকিত করে দেওয়া হবে, তুই দেখতে পাবি না ওটা তো দড়ি ছিল, আমি সাপ ভাবছিলাম। অর্থাৎ এই যে আলোটা যখন যখন তোর জ্ঞানের আলোটা তোর এসে ওপরে এসে পড়ে, তখন তুই উপলব্ধি করিস, দ্যাট ইজ হচ্ছে মানে তুই তখন ব্রহ্ম দর্শন করছিস, সেটা বলছিস। কিন্তু ওটা আসলে তুই ওটা মায়ায় আচ্ছন্ন, ওটা অন্ধকারে আচ্ছন্ন, সেই মায়ের অন্ধকারে আচ্ছন্ন, তাই বুঝতে পারছিস। এই ধরনের সব এক্সাম্পল দেওয়া থাকে, ঠিক আছে। তো হয়ে গেল দ্বৈত বেদান্ত। দ্বৈত অদ্বৈত বেদান্ত অর্থাৎ ভেদাভেদ, যেটাকে বলা থাকে, ভেদ এবং অভেদ দুটোই। এবং তারপরে ইয়েটা অচিন্ত ভেদাভেদ বা অচিন্ত দ্বৈত অদ্বৈত, বাট অচিন্ত ভেদাভেদই বলা থাকে। দ্যাট ইজ হচ্ছে তোর আমাদের মহাপ্রভু। মহাপ্রভু তুই আমাকে বলছিস না খুব স্পিরিচুয়াল জ্ঞান ইয়ে করছিলি, আমি সেখানে বলেই দিলাম যে যে অ্যাথেইস্ট
সে সবকিছুই ইয়ে করার চেষ্টা করে, তারপরে সে ডিসাইড করে যে আমি কেন অ্যাথিস্ট, কারণ তাকে বলতে হবে, কারণ বাকি বাকি যারা লোক রয়েছে তারা তারা তাদের কোনো ইয়ে করার কিছু নেই, সবার সাথে মিলে যাবে। কিন্তু যে অ্যাথিস্ট হয়েছে সে জানে কেন হয়েছে, সে সে কখনোই কারোর কাছে মাথা নেওয়া না। আমি বলে দিচ্ছি, যাক, তো এবারে যাতে তোর সাথে আর কোনো আলোচনার বিষয়টা না থাকে। তো তারপরে হচ্ছে ওই আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্য, সেটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ। সেখান থেকে হচ্ছে স্পিরিচুয়াল ইয়েটা অত্যন্ত বেশি ভাবে চলে আসে আর কি। তার আগে একদম শুরুতে ব্রহ্ম যেটা বলছিল সেখানে কিন্তু সাকার নয়, নির্গুণ, নিরাকার, অছেদ্য বা এরকম আরো বিভিন্ন টার্মগুলো ইউজ করা হয়েছে। অর্থাৎ যে অকাট্য, অছেদ্য, সব অনেক কিছু জিনিসপত্র বলা হয়েছে, মানে যাকে কিছুই করা যায় না, কোনোভাবে ডিস্ট্রয় করা যায়, ইনডেস্ট্রাক্টেবল। আমাদের বডি নশ্বর, মানব দেহ নশ্বর, কিন্তু ব্রহ্ম ইয়ে মানে অবিনশ্বর। ব্রহ্ম অবিনশ্বর, কিচ্ছু করা যায় না ব্রহ্মকে, এই ধরনের একটা বিশ্বাস। ঠিক আছে, এগুলো সেটাকে পরে মডিফাই করে নিও বেদান্ত এসছে, যেটা হচ্ছে আমাদের বিবেকানন্দ সব থেকে বড়, বিবেকানন্দ, নিও বেদান্ত, নব্য বেদান্ত, এবং তার সাথে সাথে ধরে মানে সর্বপল্লী রাধাকৃষ্ণন বা অরবিন্দ, এদেরও কিছু বেদান্তের ইয়ে রয়েছে, টিপ্পণী বা যাই বলি, টিকা টিকা ভাষ্য লেখা হয়। অর্থাৎ বেদ তো ছিলই, বেদ কেউ বুঝতে পারে না, বেদান্তটাই বুঝতে পারে না, তো বেদ কি বুঝবে? বেদান্ত ওখানে কনক্লুড করে দিয়েছে, যে মানে কনক্লুড কেন করছে, কারণ এরা হচ্ছে মানে বহুত জ্ঞানী লোক, এরা বেদ পড়েছে, পড়ে তারপরে বেদের যে চারটে ভাগ, যেটা ব্রাহ্মণ, প্রথমটাই ব্রাহ্মণ, তারপরে হচ্ছে তোর ইয়ে আরণ্যক, সংহিতা, তারপরে হচ্ছে তোর ইয়ে উপনিষদ। অর্থাৎ উপনিষদ, বেদ এবং উপনিষদ বলি, বেদ এবং উপনিষদ নয়, বেদ হচ্ছে বেদেরই অংশ, উপনিষদ, ঠিক আছে, ফোর্থ পার্ট ওটা, যেখানে হচ্ছে ওই উপদেশমূলক মানে বেদের যে সার যেটা, সেটা ওখানেই করা হয়। যাই হোক, এবার উপনিষদ আমরা গল্পের ছলে কিছু পড়ি, উপনিষদ সবাই বুঝতে পারে না, উপনিষদ প্রচুর উপনিষদ আছে, প্রচুর উপনিষদ আছে, তার মধ্যে 108টা না কটা 10টা অনেকে বলে থাকে উপনিষদ আছে, তার মধ্যে 8-10-12টা উপনিষদ বেছে নিয়েছে যে এইগুলোর থেকে আমরা এই করবো। গীতাও আমাদের শ্রীমদ ভগবত গীতা একটা না, অষ্টবক্র গীতা আছে না, প্রচুর গীতা আছে, ওখানে অষ্টবক্র মুনির ইয়ে করা আছে, রাজা জনকের সাথে গল্প আছে দেখবি অষ্টবক্র মুনির, যে মানে যেটা নিয়ে অ্যাকচুয়ালি মানে আমি কে সেটার প্রশ্ন মানে ইয়েই করেছে। তো আমি যাত্রার কথা বলছি না, সর্বপ্রিয়ানন্দ, স্বামী সর্বপ্রিয়ানন্দরই বিরাট বড় আইআইটিতে স্পিচ আছে দেখবি, 3 ঘন্টার স্পিচ, শুনবি দেখবি, মানে এক্সপ্লেন করে কেন, যে কোনটা মানে আমাদের যে মানে জাগ্রত অবস্থা একটা, একটা হচ্ছে তোর এই স্বপ্ন, এবং যেটা আমরা র্যাপিড আই মুভমেন্ট বলে থাকি, তারপর হচ্ছে সুষুপ্তি, অর্থাৎ যেটা আমাদের ব্ল্যাঙ্ক স্টেজ থাকে ঘুমের মধ্যে। এই তিনটে স্টেজকে কে অবজার্ভ করছে? 4 নম্বর তুরিয়াম, যেটা হচ্ছে তুরিয়াম বলে করা 4 নম্বর স্টেজ, সেইটাই আমাকে অবজার্ভ করছে, এবং সেই অ্যাকচুয়ালি মানে কোনটা রিয়েলিটি কোনটা নয় সেটা ডিসাইড করছে, ঠিক আছে। তো দিস ইজ, তো এগুলো হচ্ছে বেদান্ত ইয়ে থেকে আসে, কিন্তু যেটা যে কেউ করতে পারবে না। তো উপনিষদের মধ্যে প্রচুর উপনিষদ আছে, যার মধ্যে মেন এগুলোর মধ্যে হচ্ছে এই যে মান্ডুক উপনিষদ, যে প্রলয় বলে দেখবি, যে সামথিং এর বাচ্চাকে আমরা মান্ডুক উপনিষদ শোনাই, আর হচ্ছে মানে ড্যাশ ফেটে মারা যাক, ঠিক আছে, আমি আর ওটা বলছি না, বাট এটা বলো তো, মান্ডুক উপনিষদ অত্যন্ত কঠিন, জটিলতম উপনিষদ গুলোর মধ্যে একটা, ছোট কিন্তু কঠিন। মান্ডুক্য উপনিষদ, চাণ্ডক্য উপনিষদ, ঈশা উপনিষদ, কথা উপনিষদ, কেন উপনিষদ, কেনা বলা থাকে, তারপরে তোর এরকম এরকম বলছি না, স্কন্ধ পুরাণ, সরি, এটা নামগুলো ভুলে গেলাম, মান্ডুক্য ছাড়া মন্ডুক উপনিষদ একটা আছে, তারপরে এরকম আছে 10-12টা, ঠিক আছে, আমার সবকটার নাম হট করে মাথায় আসে না, এরকম। তো উপনিষদ গুলোর থেকে কিছু উপনিষদ বেছে তার থেকে এই করেছে, ব্রহ্মসূত্র নিয়েছে, এবং হচ্ছে আমাদের ভগবত গীতা, এই তিনটে প্রস্থানাত্রয়ী, এই তিনটে ত্রয়ী, মানে এই তিনটে প্রস্থানাত্রয়ী, এই তিনটে প্রস্থানাত্রয়ী থেকে হচ্ছে মানে বেছে বেছে নিয়ে ওরা টিকা লিখেছে, ভাষ্য লিখেছে, যারা প্রচুর পড়াশোনা করেছে, তাদের মধ্যে আদি শঙ্করাচার্য প্রথম লিখেছে ভাষ্য, যেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত যেটা থেকে এসছে, তারপরে এরকম সব পরপরই করেছে। স্বামী বিবেকানন্দ ভাবিস না এগুলো পড়েনি, স্বামী বিবেকানন্দ সবকিছু পড়ে ফেলেছে বলেই অ্যাকচুয়ালি ওই লেভেলে। তো যারা পড়েছে তারাই করতে পেরেছে, তোরকম ওই 4-5টা লোক পৃথিবীতে, 5-6টাই লোক আছে খুঁজে পাবি যারা পড়েছে, বাকি যারা ওই অমুক তমুক বলবে আছে কেউ পড়েনি, আর উপলব্ধি তো দূরের কথা, ঠিক আছে। এটা হলো বিষয়, সগুণ নির্গুণ এগুলো হয়ে গেল। তারপরে হচ্ছে তোর তিনটে যে মেন আর কি মানে হেটেরোডক্স, অর্থাৎ নাস্তিক, নাস্তিক মানে যে সে গডের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যে বেদকে মান্যতা দেয় না বা বেদ থেকে সরে গিয়ে যে করে, সেই হচ্ছে নাস্তিক,
ঠিক আছে? তো বুদ্ধিজম, তো আমি নাস্তিক নই, আমি অ্যাথেইস্ট, ইয়েস। আমি কি নাস্তিক? না। কারণ বেদের অনেক কথা মানে আমি একেবারে কি নাকার করব না। তো বুদ্ধিজম, জৈনিজম এবং আজীবক, সরি চারবাক, আজীবকটা বটে বাট চারবাক, চারবাক ফিলোসফি, যেটা সব থেকে বেশি মানে ইয়ে ছিল, মানে একেবারে একেবারে অপোজিটে, যেটা আজকের দিনেও কেউ চারবাক ফিলোসফি করবে না। ওটাকে মানে লোকে ভাবে যাচ্ছে মানে খুব তামসিক আর কি, বা ইয়ে টাইপের যারা, তারাই ওরকম হতে পারে, কারণ ওদের লাইফস্টাইলটা এরকম ছিল। আজ থেকে কয়েক হাজার বছর আগে চারবাকরা ওরকম ছিল, ভৌতিক জগতে বিশ্বাস করতো, স্পিরিচুয়াল কিছু মানতোই না ওরা, মানে পুরোপুরি মানে সবকিছুকে অস্বীকার করে নিত, এবং ওরা মানে পুরোপুরি ভৌতিক জগতে বিশ্বাস করতো। ঠিক আছে, সেভাবে কেউ যদি স্পিরিচুয়াল কিছু না মানে, তাদের ক্ষেত্রে যেটা হয় মানে হ্যাঁ মানে লাগাম ছাড়া হয়ে যেতে পারে, কারণ সে ভাববে যে হচ্ছে মানে, আর এবং যেহেতু পুনর্জন্ম এগুলো তো বিশ্বাস করে না, ফলে সে এই লাইফটাকে মানে পুরো মজার মধ্যে মানে এনজয় করো, যা যত পারো আর কি এনজয় করো, এনজয়মেন্টে বিশ্বাস করতো, ফলে সেইভাবে লিড করতো। পিতপা পিতপা পুনঃ পিতপা পুনঃ জগৎ পদ্ধতি ভূতালে, মানে যত মানে পান করতে হবে, পিতে রাহো পিতে রাহো, জব তক তুমি মানে মাটিতে তুমি গড়াগড়ি না খাচ্ছ ততক্ষণ পর্যন্ত পিতে রাহো, পিতপা পিতপা পুনঃ পিতপা, পান করতে থাকো, সুরা পান করতে থাকো যতক্ষণ তুমি মাটিতে লুটি খাচ্ছ। বা ইয়াবাদ জীবেত সুখম জীবেত, যতদিন বাঁচবে সুখে সুখে বাঁচবে, ইয়াবাদ জীবেত সুখম জীবেত, ঋণান কৃতবা ঘৃতম পিবেত, ঋণ করো, এবার ঋণ মানে হচ্ছে ডেট নাও, অন্যের থেকে ধার নাও, উধারিতে বেঁচে থাকো, ঘৃতম প্রিবেত, অন্যের থেকে ধার নিয়ে, ঘৃত মানে ঘি হচ্ছে মহার্ঘ বস্তু, তো সবাই ইয়ে করতে পারতাম না, লোকে পান্তা ভাত খেত আগে, ফলে হচ্ছে ঘি দিয়ে ভাত খাওয়া মানে তার একটু সচ্ছল, তো বলছে ঘি দিয়ে ভাত খাও, অর্থাৎ অন্যের থেকে টাকা ধার নাও আর ঘি দিয়ে ভাত খাও, অর্থাৎ লাইফ অন্যের টাকা ধার করে নিজে লাইফ এনজয় করো, পয়সা ওড়াও, ইদম কৃত্বা ঘৃতম প্রিবেত, ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনম কৃত্বা, মানে যত ভস্মীভূতস্য দেহস্য, মানে দেহ যদি একবার ভস্মীভূত হয়ে যায়, পুনরাগমনম কৃত্বা, মানে পুনরাগমন কি করবে, অর্থাৎ ফিরে আসবে করে, একবার তুমি ভস্মীভূত হয়ে গেলে কোনো ফিরে আসবে না, এরপরে কিছু নেই, না এর আগে কিছু ছিল না এরপরে কিছু ছিল। ওরা অনেক বেশি প্র্যাকটিক্যাল ছিল, চারবাকরা অনেক বেশি প্র্যাকটিক্যাল ছিল, কিন্তু ওদেরকে কেউ মানে গ্রাহ্য করেনি, কারণ মানুষের ওইটাই পছন্দ। যদি চারবাকদেরকে আজকে কেউ ভারতবর্ষের গুরু বানিয়ে দিত, তাহলে এত হাজার বছর ধরে আমরা সাইন্টিফিক হয়ে যেতাম। আরে লাইফস্টাইল তো পরে চেঞ্জ হতে পারে, কিন্তু মাইন্ডটা কি করে চেঞ্জ হবে? ও চারবাকদেরকে যদি লোকে প্রমোট করতো, চারবাকদেরকে যদি মানে সরিয়ে না দিত, চারবাকদের যদি ইয়ে করতো, ইয়ে তো ইসলামেও রয়েছে, ইসলামে যদি ওটা ইয়ে স্পিরিচুয়ালিটি অন্য আলাদা, বাট ইসলামে ওখানে মানে ইসলামের যত খারাপ জিনিসগুলো রয়েছে তা সেগুলোকে অনেকটা পিউরিফাই করেছিল সুফিজম, ওরা সুফিজম, যারা সুফিজমের যারা ওই চিস্তি অর্ডার বা সময় ইয়ে রয়েছে, তারা অনেক অনেক বড় ফিলোসফার, কিন্তু ওরা সুফিজমকেও বাঁচতে দেয়নি, গলাটি মেরে দিচ্ছে, মানে সুফি ইয়াদেরকে অনেক অত্যাচার করেছে। সুফিজম যদি থাকতো তাহলে ওটা পিউরিফিকেশন হয়ে যেত, কিন্তু কোরআন যেহেতু মানে গডের থেকে ইয়ে হয়েছে, মানে রিভিল্ড হয়েছে, ওটাকে কিছুতেই ইয়ে করতে পারে না এরা। কোরআন যেহেতু মানে ডিফারেন্স তো এইটাই হিন্দুইজমে, যে হিন্দুইজমে বারবার করে এরকম ভাষ্য লেখা হয়েছে বা চেঞ্জ হতে থেকেছে। আব্রাহামিক রিলিজিয়ন, বিশেষ করে ইসলামে যেটা সমস্যা সেটা হচ্ছে ইসলামটাকে, বাইবেল তো তাও ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যা এরকম ইয়ে হোক না কেন, কিন্তু কোরআন একটাই, এবং কোরআনটা কোনো কেউ লেখাও হয়নি, গডের থেকে রিবিল্ড হয়েছে মোহাম্মদের কাছে, মোহাম্মদ সেটা পরে প্রচার করেছে, ফলে ওটা গডেরই বাণী ডাইরেক্ট করে দেওয়া হয়েছে, ফলে ওটাকে কিছু মানে যদি খারাপ কিছু থেকেও থাকে সেটাকে অ্যামেন্ডমেন্ট হবে না। আমাদের যেমন ইয়েতে কোনো কিছু অ্যামেন্ডমেন্ট হয় আমাদের লতে, ওদের না ইয়েতে কোনো অ্যামেন্ডমেন্ট হবে, মানে ওদের কোনো কিছু চেঞ্জ করা নেই, ফ্লেক্সিবিলিটিটা নেই, যেই কারণে হচ্ছে মানে ইসলাম ধর্মের মানে ইয়েগুলো চলে এসছে। নাহলে সুফি যারা অর্ডারে ছিল তারা যথেষ্ট ইয়ে ছিল, মানে তারা তারা সোলটাকে তো পিউরিফাই করার চেষ্টা করছিল, তাই না? এবং তাদেরও চিন্তা ভাবনাটা অনেকটা ওই রকমই ছিল। আমরা যেমন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা যেরকম বলে থাকি, আমরা ব্রহ্মের সাথে মানে উপলব্ধি করা বা ওটার সাথে কানেক্ট করে দেওয়া একটা, সেই কানেকশনের চেষ্টাটা ওরা করছিল। তো ওটা অনেকটা বেটার ছিল, ওটা বা বেটার বলবো না, ওরাই ধর্মটাকে মানে ইসলামটাকে পিউরিফাই বা মডিফাই করে দিতে পারতো, যেটাকে করতে দেওয়া হয়নি। এই সমস্যাগুলো রয়েছে এক্সিস্টিং। আর বুদ্ধিজমটা উল্টো হয়েছে, বুদ্ধিজমটা আগে ঠিক ছিল, বুদ্ধিজম উল্টো, বুদ্ধিজম আগে ঠিক ছিল, বুদ্ধিজমটাকে পরে গিয়ে ওরা মানে সেই তেরাবাদা মহায়ানা হিনয়ানা ওই সেই অ্যাড্ডা এই করে টোরে 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 নিজেদের মতো কত কিছু করে নিয়েছে, মন্ত্র ফন্ত্র, বুদ্ধ কোনোদিন মন্ত্র পড়তে বলেছে নাকি, নাকি হচ্ছে মূর্তি বানাতে বলেছে, পুজো করতে বলেছে? কিছুই না। ইভেন ও গড নিয়ে কোনো ওপিনিয়নই ছিল না, ওকে ওকে লোকে এসে গডের এক্সিস্টেন্স নিয়ে জিজ্ঞেস করেছে, যে বিশ্বাস করে তাকে বলেছে যে হচ্ছে মানে না গড নেই,
আর যে বিশ্বাস করে না, সন্ধ্যেবেলা এসে জিজ্ঞেস করেছে, তাকে বলেছে হ্যাঁ গড আছে। এবার ওর শিষ্য জিজ্ঞেস করছে যে এটা কেন এরকম কেন করলে, একজনকে বলে গড, সকালে বললে গড নেই, মানে গড নেই, এখন বলছে গড আছে। বলছে যে মানে ওর মধ্যে ডাউটটা আমি করে দিলাম, ওর মধ্যে কোশ্চেন করা বা ডাউটটা আমি ভরে দিলাম, কারণ ডাউট করে না বলেই একটা জিনিসে বিশ্বাস করে। যে বিশ্বাস মানে মানে যার মধ্যে ডাউট নেই সেই হচ্ছে অ্যাকচুয়ালি মানে দুর্বল। ওর মধ্যে ডাউটটা ভরে দিলাম। যে যে বলেছে যে একদম মনে প্রাণে বিশ্বাস করে যে গড আছে, তাকে বললাম গড নেই। এবার ও বললো যে না বুদ্ধ বলে, বুদ্ধকে প্রচন্ড মানে, যে এনলাইটেন লোক, আমার মতো লোক না, ও বলছে নেই, তাহলে এবারও ওর মধ্যে কোশ্চেনটা চলে গেল, তাহলে কি সত্যি নেই? আর যে বলছে নেই তাকে বলছে আছে, তাহলে ও ভাবছে যে আমি তো নেই ভাবি, বাট হচ্ছে বুদ্ধ মানে ও ইয়ে তো ভুল বলতে পারে না, এ তো এনলাইটেন্ড, এটা আমাদের কাছে ভগবানের মতো, তাহলে কি সত্যি সত্যি আছে? তাহলে তার মধ্যে ডাউট এসে গেল, এবার সে কোশ্চেন করতে পারে। তো কোশ্চেন করাটা মেন, বুঝলিস? এই নটা মেন আমাদের ভারতবর্ষে। আর ওয়েস্টার্নে তো প্রচুর ইয়ে রয়েছে, ওটা বাদই দে তুই। একদম পিথাগোরাস বা তারও আগে থেকে, ইভেন সিনিক যারা ইয়েরা রয়েছে, অরিলিয়াসের তো বই আছে মেডিটেশন, জানিস? ওয়েস্টার্ন ফিলোসফিও মাঝখানে খারাপ হয়ে গেছিল, একদম সেম। ওয়েস্টার্ন ফিলোসফি মানে আগেও খারাপ ছিল, অনেক কিছু নেগেটিভ ইয়ে ছিল, বাট ওখানে মানে বাউন্ড ছিল না অনেক। ইভেন ডাইজিনি, যেটা মানে ডাইজিনাস কথাটা আমরা বলে থাকি না, ডায়াজিনি যেটা সিনিক ইয়েদের মধ্যে, মানে সিনিসিজম সব থেকে বড় প্রচারক যেটা মানে ডায়াজিনি, সে ওই সময় ওরকম চিন্তা ভাবনা করেছে। আমাদের চারবাকরা তো পুরো এনজয় করছিল, কিছু বিশ্বাস করে এনজয় করছিল। ডায়াজিনি, সিনিকরা পুরো উল্টো। সিনিকরা হচ্ছে মানে একদম সেই বিমর্ষ টাইপের না, একদম যে সব কি একদম পুরো মেটেরিয়ালিস্টিক, সবকিছু ছেড়ে ফেড়ে দিয়ে একদম মানে কোনো কিছু মানে নেই, এরকম একটা ব্যাপার, যেটা নাইহিলিস্টদের যেটা চলে মানে একটা চলে আসা এক ধরনের লাইফস্টাইল। ওরকম রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াতো, দেখছে ময়লা ডাস্টবিনের আশেপাশে বসে থাকছে, গায়ে মানে পটি ফটি করছে, সেগুলো গায়ে মেখে ফেলছে, এই করছে, এরকম লোকজন ইয়ে করতো, যে ওকে অ্যাভয়েড করতো। আলেকজান্ডার এসে দাঁড়িয়েছে সামনে, আলেকজান্ডার বলছে এই লোকটা কে রে ভাই, এরকম ভাবে লাইফ লিড করে। হ্যাঁ, দিয়ে জানার চেষ্টা করছে ডায়াজিনি এরকম করে। তখন ডায়াজিনি, আলেকজান্ডার কি ওরকম কোনো ব্যাপার নেই, রাজা বুঝতে পারছে, রাজা এসে দাঁড়িয়েছে। তো ওকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি এরকম কেন করছো? ও কোনো উত্তর দেয়, বলছে যে তুমি তুমি আমার মানে এবার কি বলে তো, তুমি আমার সূর্য আর সূর্যের আলোর মাঝখানে দাঁড়িয়ে পড়ছো, মানে আমি এক্স্যাক্টলি এটা মনে পড়ছে না, মানে তুমি আমাকে অবস্ট্রাকলে কাজ করছো, তুমি সূর্যের আলোটা আমার গায়ে এসে পড়ছিল, তুমি মাঝখানে দাঁড়িয়ে সরে যাও, সরে যাও। রাজা বলে সরে যাও। এবার অন্য কোনো রাজা হলে, অনেক রাজা হলে হয়তো ওকে এক্সিকিউট করে দিত, রাজা স্টান্ট হয়ে গেছে যে এই লোকটা মানে নিজের মধ্যে কতটা নিমগ্ন, কি যে রাজাকে বলতে সরে যাও তুমি মানে আমি ওর লাইফটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছি, মানে আমি চাইছি যে ও এরকম যাতে না থাকে। ও উল্টে বলতে তুমি সরে যাও, সূর্যটাকে করে দিয়েছে, আমি আমি ঠিক আছে। এই ধরনের ফিলোসফার ছিল। সব ধরনের মানে লোক ঘুরে ফিরে বিভিন্ন সময় এসছে, বাট ওই তোর হেগেল বা বল বা হচ্ছে তোর ওই কান্ট অমুক তমুক, তাদের সময়টা একটুখানি স্পিরিচুয়ালিটির ইয়েটা প্রচুর, কারণ ওখানে ক্যাথলিকের প্রচুর প্রভাব ছিল, তো ওই সময় ওটা একটা চেষ্টা ছিল আর কি, ওই ধরনের জাস্টিফাই করার, ইয়ের মধ্যে গডকে এক্সপ্লেন করা, থিওলজিটা ওই সময় প্রচন্ড রকম ভাবেই এসছে, এক্সপ্লোর করা হয়েছে। আবার পরের দিকে এসে আবার ওটাকে পুরো নাকার করতে, মানে যখন রেনেসা এসে গেছে, সেখান থেকে সোরেন কিয়েরকেগার্ড থেকে শুরু করে নিচ্ছে বললাম, যেগুলো মানে সার্ত্রে, কামু, এই হয়ে ওরা পুরোপুরি ছেড়ে দিয়েছে ধীরে ধীরে ধীরে। মানে যারা পেরেছে পেরেছে, যারা পারেনি পারেনি, বাট আর দরকারই পড়েনি আর কি এদের। ঠিক আছে, তো মোদ্দা কথা এটাই যে নানা মুনি নানা মত। ঠিক আছে, প্রচুর মানে মুনি, মানে ভারতবর্ষে মুনি নয়, সারা পৃথিবীর প্রচুর মুনি রয়েছে, নানা মুনি নানা মত। তুই মুনি নয়, আমিও মুনি নই, কিন্তু যারা মুনি বা যারা অ্যাকচুয়ালি কিছু নিজের ফান্ডামেন্টাল কিছু চিন্তা ভাবনা করে, মানে যে নিজের থেকে কিছু চিন্তা ভাবনা করে, যে মানে আমি আমি এটা মনে করি, সেরকম লোক খুব কম আছে। তো যারা যেই ধরনের চিন্তা ভাবনা করে এবং সেটা সেটা কাউকে জানিয়ে গেছে, না জানালে তো তুই যদি মনে মনে প্রচুর কিছু ভেবেও ফেলিস, তুই বিরাট বড় থিঙ্কার হইস, কাউকে না বলিস, কাউকে না জানাস, তাহলে তাহলে তুই মানে অ্যাকচুয়ালি তুই কি করলি, তুই নিজে নিজে ভাবলি, নিজে মরে গেলি। তারা যারা ভেবেছে এবং চার চার পাঁচটা লোককে কনভিন্স করতে পেরেছে এবং তারা সেটাকে পাস অন করে দিয়েছে, তারাই মুনি, বা তারাই হচ্ছে মানে অ্যাকচুয়াল দার্শনিক। তো নানা মুনি নানা মত, বিভিন্ন ধরনের দর্শন আছে, সবকিছু এক্সপ্লোর করো, এই করো সেই করো, কোনোটাকেই পুরো একদম একদম আলটিমেট বলে ধরো না। এবং আলটিমেটলি সবকিছু এক্সপ্লোর করার পরে তুই নিজেই বুঝে যাবি যে তুই কি বিশ্বাস করিস এবং কেন। তারপরে তোর কারোর মানে তোকে চেঞ্জ করার মতো কোনো সিচুয়েশন থাকবে না।
আমি ছোটবেলা মন্দিরে ঢুকতে চাইতাম না। আর তো এবার এবার ব্যাপারটা আমি তাহলে তাহলে কি হলো? শিবরাম চক্রবর্তীর নিজের এই অবস্থা হয়েছে যে মানে যখন অসুস্থ হয়েছে তখন ওই মানে সে মন্দিরে গিয়ে মাথা ঠুকে ফেলেছে। আমার প্রচুর আমি বলছি না যে আমার ওরকম কিছু হয়ে গেছে, আমি মরার মতো অবস্থা গেছে বা কিছু, বাট আমার কোনো অ্যাডভার্স সিচুয়েশনে আমার কোনো মানে আইডিওলজি বা কোনো কিছুতে আজ অব্দি কোনো চেঞ্জ আসেনি। না আমাকে কেউ কনভিন্স করেছে, না আমি হয়েছি, আর না হব। তার মানে কি আমি 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 পৌঁছে গেছি। আমি বলছি না আমি এনলাইটেন্ড, ওটা না, একদমই নয়। আই এম নট এনলাইটেন্ড, বাট আই এম কনভিন্সড। আই এম নট এনলাইটেন্ড, বাট আই এম কনভিন্সড যে আমি আমি এখন আমি আমাকে যদি বলা হয় যে আমি কেন কি বিশ্বাস করি, কেন বিশ্বাস করি, আমি আমি মোটা মোটা বই লিখে দেবো। একদম সোজা কথা, মোটা বই লিখে দেবো আমি, একদম এটা বলেই দিলাম। ফলে আমার কারোর সাথে মানে আর্গুমেন্টের কোনো দরকারই নেই, বা কারোর সাথে আলোচনা করারই দরকার নেই। তারা যেটা বিশ্বাস করে সেটা নিয়ে আমার যেটুকু জানার যেটুকু ইয়ে করার করেছি, পরেও যদি মনে হয় থাকে যে আমার একটু কিছু জানার দরকার আছে বা কিছু করার দরকার আছে, আমি সেটা দেখতে পারি। বাট আমি লোকের সাথে আলোচনা করে জানার আমার কোনটা দরকার আছে বলে মনে হয় না। ওটা কেন বিশ্বাস করি না সেটা যাতে বলতে পারি সেজন্য আমি ওটা জেনেছি। না হ্যাঁ না, এটা আমি বিশ্বাস করি না, হ্যাঁ ও ঠিকই করেছি, বিশ্বাস করিনি, ঠিকই করেছি। এখন আমি বুঝে না ঠিকই করেছি আমি, যে আমি ওটা বিশ্বাস করি না, বাট এটা কেন বিশ্বাস করি সেটার জন্য আমি তো অনেক কিছু বলতে পারি। হ্যালো।